জাগরণ বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৃষাণু। প্রথমে আয়াপ্পা পানিক্করের কথা ধার করেই বলি, সব শিক্ষা সার্কাস, যার মাধ্যমে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? এই প্রশ্নই থাকবে আমাদের অতিথি শিক্ষানুরাগীদের কাছে। আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা, মূল্যায়ন ছাড়াই উত্তীর্ণ। আমরা দেখলাম কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কলেজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে, তাদের মূল্যায়ন হলো না। এই নিয়ে আজকের বিশেষ বিশেষ অতিথি শিক্ষানুরাগীরা রয়েছেন। আমি প্রথমে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন মাননীয় গুলজার হোসেন মহোদয়, ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্যের সহ সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলার সম্পাদক। তার পাশেই রয়েছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় জুলফিকার আলী মহোদয় এবং কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বাম দিকে রয়েছেন শম্ভু মুখার্জি, কৃষ্ণনাথ কলেজের অতিথি অধ্যাপক। তার পাশে রয়েছেন মাননীয় উমাশঙ্কর পান্ডে মহোদয়, গৃহ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন। প্রত্যেক বক্তা তাদের দৃষ্টিকোণ থেকে প্রথমে এই বিষয়টা আলোচনা করবে, আলোকপাত করবেন। তারপরে প্রত্যেক অতিথিদের কাছে আমি আমার প্রশ্ন ছুড়ে দেব। আমি প্রথমে গুলজার স্যারের কাছে যাব, এই বিষয়ে তিনি কি বলছেন। জাগরণ বাংলাকে অনেক শুভেচ্ছা জানাই। অত্যন্ত প্রয়োজনীয় সময়ে সারা পৃথিবী যখন অতিমারির কারণে আমরা প্রাণ ভয়ে ভীত, ঠিক তখনই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গেলে শিক্ষা ভান্ডারকে সঞ্জীবিত রাখতে হয়। তাই এখানে গুণীজনদের আগমন ঘটেছে। নিশ্চয়ই আমরা এই বিষয়টা বলবো। তার আগে বলবো যে পৃথিবীকে যদি সচল রাখতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে হবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মূল্যায়ন ছাড়াই উত্তীর্ণ, এটা যে হয় না তা নয়, হয়। নো ডিটেনশন একটা সিস্টেম আছে, এখানে মূল্যায়নটা অন্যভাবে ভাবা হয়। কিন্তু অতিমারির কারণে, মহামারীর কারণে গভর্নমেন্ট হয়তো বাধ্য হয়েছে সারা পৃথিবীর দিকে তাকিয়ে শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাটাকে পোস্টপন করে, একদম তুলে দিয়ে নয়, পোস্টপন করে আপদকালীন পরবর্তী পথে যাতে যেতে পারে তার জন্য একটা প্রয়াস নিয়েছে। যদিও প্রয়াসটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে কষ্টকর হয়, কিন্তু সত্যি কথা ভাবতে গেলে এই সময়ে যারা সরকারি আছেন, যারা শিক্ষা ব্যবস্থায় দায়িত্বে আছেন, তারা কিন্তু অনভিজ্ঞ এই বিষয়ে। আর আমাদের জীবনে যারা জীবদ্দশায় বেঁচে আছি তারা কিন্তু কখনো মহামারী দেখিনি বা করোনার প্রভাব প্রাদুর্ভাবে আমরা কখনো নিজেরা সম্পৃক্ত ছিলাম না। তাই বিকল্প কিছু ভেবে পরীক্ষা নেওয়া যেতে পারত, যেহেতু অভিজ্ঞতা ছিল না যারা শিক্ষা ব্যবস্থার মাথার উপরে বসে আছে। আমার মনে হয় এই কারণেই তারা পরীক্ষাটাকে পোস্টপন করেছে এবং একটা পথ খোঁজার চেষ্টা করছে যে পরীক্ষা না নিয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে যদি পরবর্তী ক্লাসে করে দেওয়া হয় তাহলে শিক্ষার যে স্বাভাবিক ধারা সেটা তারা চালিত করতে পারবে। এটাই আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ মাননীয় গুলজার হোসেন মহোদয়কে। এবারে আমি শম্ভু মুখার্জি মহোদয়ের কাছে যাব। উনি কি বলছেন, কিভাবে দেখছেন? উনি কলেজের অতিথি অধ্যাপক, তিনি কি বলছেন এই ব্যাপারটাতে। প্রথমেই ধন্যবাদ যে এই রকম একটি বিষয়ে আয়োজন করা হয়েছে, কারণ এটা সত্যি প্রয়োজন। কারণ আজকে সঙ্গে যারা যুক্ত রয়েছে শিক্ষার সঙ্গে, তারা আজকে সত্যি একটা উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। জাগরণ বাংলা এরকম যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে, আমরা অবশ্যই সাধুবাদ দেব এবং এইরকম করে চালিয়ে যাক, আমরা আমাদের সহযোগিতা করব। প্রথমত আমি যেহেতু শিক্ষা বিভাগের অতিথি অধ্যাপক, সেই হিসাবে মূল্যায়ন পর্বটা আমাদের একটা পেপার হিসাবেই থাকে, ব্যাপারে এটার উপর আমাদের আলাদা করেই আলোচনা এসেই যায়। তো একটু সময় নিয়ে মূল্যায়নটা কি আগে বিষয়টা বলবো। আমরা অনেক সময় পরীক্ষা এবং মূল্যায়ন কথাটাকে একসঙ্গে গুলিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা, অভিক্ষা আর মূল্যায়ন এক নয়। তার কারণ হলো যে মূল্যায়ন হলো একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়নটা বিচার করা হয়। পরীক্ষা এবং অভিক্ষা এর একটি সামান্যতম ক্ষুদ্রতম একটা অংশ, যে অংশ দিয়ে একটি শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন করা যায় না, তবে সংখ্যাগত মূল্যায়ন অবশ্যই করা যায়। কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং এই পরিস্থিতির কারণে আমাদের সবার মধ্যে শুধুমাত্র শিক্ষাগত অভাব বলবো না, খাদ্যাভাব থেকে শুরু করে সামাজিক যোগাযোগ অভাব থেকে শুরু করে অনেক রকম অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে। আমি বলবো যে অবশ্যই আমাদের মধ্যে শিক্ষা এই যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা
অপূরণীয় একটা ক্ষতি। তবে আমি এটাও বলবো যে এই অপূরণীয় ক্ষতিকে সম্পূর্ণ এবং সমাধান করার জন্য আমাদের শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে, তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। কেননা এই যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপটাকে আমাদের শিক্ষক সমাজকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। অতিরিক্ত সময় দিয়ে যে সকল শিক্ষার্থীরা যে জায়গাগুলোতে গ্যাপ থেকে গেল সেইগুলোকে পূরণ করে এবং ভবিষ্যতে যেন তাদেরকে এই যে গ্যাপ তার যেন ফিউচার প্রফেশনে যেন কখনোই যেন সেটার প্রভাব না পড়ে, তার দিকে আমাদের নজর রাখতে হবে। আর এও আমি বলবো যে মূল্যায়ন ব্যবস্থার একটা সিস্টেমেটিক ধাপ রয়েছে। কেমন না, তো মূল্যায়ন শুধুমাত্র আমরা যেটা সচরাচর দেখে থাকি যে মূল্যায়ন মানে একটি শিক্ষার্থীর মানসিক মূল্যায়ন বা তার বৌদ্ধিক মূল্যায়ন করা হয়, কিন্তু শিক্ষা বিজ্ঞানের ভাষায় সেটাকে বলে না। শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলা হয় মূল্যায়ন মানে সামগ্রিক মূল্যায়ন, সেটা সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক এবং অন্যান্য সমস্ত দিকে। তাহলে এখানে শুধু সংখ্যাগত মূল্যায়নটা হচ্ছে না, আদারওয়াইজ কিন্তু সমস্ত মূল্যায়ন হচ্ছে। দ্বিতীয় কথা হলো মূল্যায়ন কারা করে। মূল্যায়ন কিন্তু শুধুমাত্র শিক্ষক করে এমন নয়, মূল্যায়ন শিক্ষক করে, শিক্ষার্থী করে, অভিভাবক করে, সমাজ করে। তাই এই চারটি সম্প্রদায় কিন্তু শিক্ষার্থী মূল্যায়ন করে। তাই তার সংখ্যাগত মূল্যায়ন না হলেও এই যে গোটা বছর যেভাবে আমাদের পড়াশোনা চালিয়ে যায় বিগত দিনে গিয়েছি, এখন আমাদের অনেকটা থমকে গেলেও ব্যক্তিগত পড়াশোনা বা ইন্ডিভিজুয়াল এডুকেশন কিন্তু থেমে নেই। প্রত্যেক অভিভাবক কিন্তু সচেতন, পরীক্ষা হোক না হোক আমার ছেলেকে আমি এই কোর্সটা কমপ্লিট করাবোই, এবং আমি চাইবো যে 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 জায়গাগুলোতে তার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কি করে সমাধান করা যায় তার জন্য অভিভাবকরা সর্বদাই সচেতন থাকে। তাহলে এই যে একটি মূল্যায়ন, এই মূল্যায়নটা তাহলে শুধুমাত্র শিক্ষক দ্বারা হচ্ছে না বা একটি সিস্টেম দ্বারা হচ্ছে না, এটি সামগ্রিকভাবে সবার অবদান রয়েছে। একটি শিক্ষার্থী কেমন তা কিন্তু সমাজে বিচার করে। তাহলে আমরা দেখব যে সমাজও মূল্যায়ন করবে, অভিভাবকও মূল্যায়ন করবে এবং শিক্ষকও মূল্যায়ন করবে এবং তার বন্ধু শিক্ষার্থীরা মূল্যায়ন করবে। আমি এটাই বলবো যে শিক্ষার্থীর যেন ব্যক্তিগত পড়াশোনা যেন ব্যাঘাত না ঘটে। পরীক্ষার মূল্যায়ন একটা অতিমারির কারণে একটা সরকারের এটা সদর্থক পদক্ষেপ আমি বলবো, কারণ এই পড়াশোনার জন্য যদি একটা ভয়ঙ্কর কিছু হয়ে যায় সেটা কিন্তু সামাল দেওয়া মুশকিল আছে। আশা করি এই যে বিষয়গুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি আমাদের যারা রয়েছে সহ বক্তারা তাদের কাছ থেকে আরো সমৃদ্ধ হব। তবে আমার ব্যক্তিগত মতামত সদর্থক একটা স্টেপ, তবে আমাদের ছাত্রছাত্রীদেরকে উন্নতি করার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে অতিরিক্ত সময় দিয়ে তাদেরকে মূল স্রোতে আনার জন্য চেষ্টা করা উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শম্ভু মুখার্জি মহোদয়কে। এবারে আমি জুলফিকার বাবুর কাছে যাব। তিনি কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি কিভাবে দেখছেন এই বিষয়টা তার বক্তব্য শুনব। ধন্যবাদ জাগরণ বাংলাকে এরকম একটা সুপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে জাগরিত করার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমাদের বক্তারা যেটা বললেন যে মূল্যায়ন ছাড়া উত্তীর্ণ সঠিক না ঠিক, আসলে মূল্যায়নটাকে শিক্ষাকে দেখতে হবে। অতিথি অধ্যাপক সুন্দরভাবে বলেছেন যে মূল্যায়ন শুধু স্কুল মূল্যায়ন নয় বা বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন নয়, এটা সমাজ মূল্যায়ন করে, অভিভাবক মূল্যায়ন করতে। আসলে সামগ্রিক অর্থে শিক্ষাটাও তাই। আমরা বিদ্যায়তনে যে শিক্ষা অর্জন করি, ছাত্রছাত্রীরাকে পড়াই, সেটা হচ্ছে 60%। সামগ্রিক শিক্ষার 60% শিক্ষা মাত্র অর্জন করার সুযোগ থাকে বিদ্যালয়গুলিতে। বাকি 40% কোথায়? 10% তার বন্ধু বান্ধবদের কাছ থেকে সে শিক্ষা অর্জন করবে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে। 10% সে তার যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ সেই পুস্তকের বাইরে সেগুলো থেকে অর্জন করবে। 10% শিক্ষা অর্জন করবে সে তার পরিবার বা বাবা মার কাছ থেকে, আর 10%
শিক্ষা অর্জন করবে বৃহত্তর সমাজের কাছ থেকে, তাহলে 100% শিক্ষা হলো। আমি ওই মূল্যায়নগুলোর বিষয়টা এখানে আসছে না। অতিমারী মহামারী করোনার জন্য যে আমাদের মূল্যায়ন স্থগিত হয়ে গেছে কিংবা নতুন ভাবনা চিন্তা হচ্ছে, সেই মূল্যায়নের দিকে আমরা যাব। অর্থাৎ যে শিক্ষার 60% আমরা অর্জন করি যে বিদ্যায়তনে, সেই মূল্যায়নের দিকে আমরা যাব। এই মূল্যায়নটি বর্তমানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে একটা পরীক্ষা দিল, খাতা দেখলাম, খাতার মূল্যায়ন, আর একটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটা সামিটিভ লিখিত পরীক্ষা, তার উপরে মূল্যায়ন। আর একটা মূল্যায়ন হচ্ছে আপনার আজকে বিভিন্ন রকমের আপনাকে বিষয় দিয়ে দেওয়া হচ্ছে, তার উপরে কিছু লিখছেন ইত্যাদি করছেন, সেই উপর। এটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলতো আগে। এখন এই অ্যাসেসমেন্টটা নিয়ে কিন্তু অসুবিধা নেই। শিক্ষকরা ছাত্রদের অ্যাটেন্ডেন্স নিয়ে কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিস দেখে সেই মূল্যায়নটা করতে পারে। 20 নম্বরের অ্যাসেসমেন্ট এগুলো হতে, কিন্তু লিখিত পরীক্ষা মূল্যায়নটা স্থগিত হয়ে গেছে। আমি বিশেষ করে এই সময়ে সবচেয়ে জলজান্ত বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন সঠিকভাবে হয়ে গেছে, তার ফল প্রকাশের অপেক্ষায় আমরা আশা করছি হবে। কারণ তাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যাকে বলি, ভাইভা, তার মানে রেজাল্ট, ফলাফল, নাম্বার আগেই বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় স্কুল থেকে, তার মূল্যায়ন আগেই হয়ে গেছে। এবং আমরা করোনা আসার প্রাক মুহূর্তে যেহেতু মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়ে গিয়েছিল, তাই তাদের লিখিত পরীক্ষার মূল্যায়নও সঠিকভাবে হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সংসদ পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষের যে কেন্দ্রীয় সংসদগুলো, শিক্ষা সংসদগুলো, সর্বভারতীয় স্তরের যে কাউন্সিলগুলো, বোর্ডগুলো, তাদেরও পরীক্ষা স্থগিত হয়ে গেছে। তাদের মূল্যায়ন নিয়ে গোটা ভারতবর্ষে শিক্ষা মহল অত্যন্ত চিন্তিত যে মূল্যায়নটা কি হবে। আমার পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র 3টি সাবজেক্ট বাকি ছিল, বাকি সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু হয়েছে। এবং 26 তারিখ নোটিফিকেশনের পরে সরকার চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, পরীক্ষা 2-1 বার সংশোধিত হলো প্রোগ্রাম, তারপর 26 তারিখে এটাকে বাতিল হলো। শেষে পরীক্ষার সূচি হয়েছিল 2রা জুলাই, 6 জুলাই এবং 8ই জুলাই। সেই পরীক্ষাটিও গত 26শে জুন বাতিল হয়ে গেল। এই অবস্থায় মূল্যায়নটা কি করে হবে? সংসদ 26/6 তার নোটিফিকেশনে পরিষ্কারভাবে মূল্যায়ন নিয়েও একই চিন্তায় চিন্তিত হয়ে একটা খুব সাদামাটা ব্যাখ্যা দিয়েছে যে ইতিমধ্যে যে সাবজেক্টগুলোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, সেই সাবজেক্টগুলোর সর্বোচ্চ নাম্বারটাকে অন্য নাম্বারের সাথে গড় করে দেওয়া হবে, ধরে দেওয়া হবে। আর ইন্টারনাল পরীক্ষা যেটাকে বলবো আমরা, প্রজেক্ট যাকে বলছি, বিশেষ করে 20 নম্বরে ইত্যাদি ইত্যাদি, এবং সায়েন্সের ক্ষেত্রে 30 নম্বরে প্রজেক্ট, এই প্রজেক্টের নাম্বারের মূল্যায়ন কিন্তু অলরেডি স্কুলে হয়ে গেছে এবং টেস্ট পরীক্ষা নাম্বার পাঠানোর সাথে সাথে সেই নাম্বারটা চলে গেছে। তাহলে প্রজেক্টের মূল্যায়নের বিষয়টা আসছে না। যেগুলো পরীক্ষা হয়ে গেছে তার মূল্যায়নও সঠিকভাবে হবে, কিন্তু যে পরীক্ষাগুলো হয়নি তাকে আনজাদে যাকে বলা হয় দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে আমরা যে প্রাপ্ত নম্বর তারা পেয়েছে, সর্বোচ্চ নম্বর পেয়েছে আগের পরীক্ষাগুলো, আগের সাবজেক্টগুলো, তা দেখা হবে। কোনো কোনো ক্ষেত্রে টেস্টে যে মার্কস পেয়েছিল সেই টেস্টের মার্কস দেখা হবে এবং প্রজেক্টের মার্কসটাকে দেখে নিয়ে একটা গড় করে নাম্বার দিয়ে এবারে এটা করা হবে। এটা আমি শিক্ষক হিসেবে বলবো, এটা কারো হাতে ছিল না, গভর্নমেন্টের ইচ্ছে ছিল না ছিল এই জায়গায় আমরা যেমন বিতর্কে। এই করোনা মহামারীতে এই পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। তবে আমরা বলতে পারি যে পরীক্ষা যে 27 মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক, তার মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারত।
কারণ গোটা ভারতবর্ষে তখন আক্রান্তের সংখ্যা মাত্র 420 জন, আর পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়নি। আর এই মুহূর্তে আজকে হচ্ছে 4 তারিখ, অর্থাৎ এই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কথা। এখানে মারা গিয়েছে আমার ভারতবর্ষে 19,000 মানুষ, পশ্চিমবঙ্গে 700 লোক মারা গেছে, প্রায় 20,000 মানুষ আক্রান্ত হয়েছে করোনায় পশ্চিমবঙ্গে শুধু, আর 2 লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে ভারতবর্ষে। এটা মারাত্মক ব্যাপার। গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা প্রায় 5-6 লাখ। এই সময় পরীক্ষাটা যেত না। তাহলে এই যে একটা মূল্যায়ন করে নিয়ে শেষ সব ভালো যার শেষ ভালো, মাধ্যমিকের ছেলেরা ডিগ্রি পাবে, উচ্চ মাধ্যমিক ছেলেরা পাবে না, এটা হতে পারে না। তাহলে একটা পরীক্ষার রেজাল্ট এই ধরনের মূল্যায়ন করে নিয়ে খানিকটা যেভাবে বললাম যে সর্বোচ্চ নম্বর যে সাবজেক্টে পেয়েছে তার ভিত্তিতে, তার টেস্টের নাম্বার দেখে, তার প্রজেক্টের নাম্বার দেখে, এই করে জুলাইয়ের মধ্যে রেজাল্টটা হবে, পাবে। এবং শিক্ষা সংসদ আরো উল্লেখ করেছে এই রেজাল্টটা আগে সকলকে দিয়ে দেওয়া হবে জুলাইয়ের মধ্যে। তারপরে কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে ফিজিক্স শেষে 90 পেয়েছে, 94 পেতে পারত, তাহলে সে পরীক্ষা দিতে পারবে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। ইতিমধ্যে ওরা একটা সুযোগ পাবে সেই নাম্বার নিয়ে সর্বভারতীয় স্তরে কিংবা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। তো এই মূল্যায়ন করা ছাড়া তো গতি ছিল না। এই মূল্যায়নটাই করতে যাচ্ছে, করতে হচ্ছে। আর দ্বিতীয় যে কথাটি আমরা বলবো, আমার দেশের শিক্ষার যে বিষয়টি, এই মূল্যায়ন শুধু বললে আমরা শেষ করতে পারবো না, বিষয়টা উচিত নয়। কারণ এক একটা বিদ্যালয়ে সেই ক্লাস 1 থেকে, এটা তো 12 এর ব্যাপার বললাম, 10 পর্যন্ত তাদের মূল্যায়নটাকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। ওদের যে ইউনিট টেস্ট হয়, 3-3টে ইউনিট টেস্ট হয় একাডেমিক ইয়ারে, একটা একাডেমিক ইয়ারে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, এবং সবেতে প্রজেক্ট হয়, সামিটিভ মানে থার্ড সামিটিভ মানে অ্যানুয়াল পরীক্ষা। এটা মূলত নভেম্বর শেষের দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি এই পরীক্ষাগুলো হয়ে যায়, এবং ডিসেম্বরের 25শে ডিসেম্বর আগে মূল্যায়নটাও হয়ে যায়। কিন্তু একটি ইউনিট টেস্ট হলো না। সময় বলছে একটা ফার্স্ট এপ্রিলের ফার্স্ট উইকে হওয়ার কথা ছিল, জুলাইয়ের ফার্স্ট উইকে হওয়ার কথা ছিল। দুটো ইউনিট টেস্ট কিন্তু হলো না। একটা ইউনিট টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের মাঝামাঝি হয়ে থাকে। এবারে এই মূল্যায়ন কিন্তু হয়নি। কিন্তু এই মূল্যায়নের ক্ষেত্রে সরকার অত্যন্ত আগে ভাগে বলবো ঘোষণা করেছে যে 8 পর্যন্ত সবাইকে মূল্যায়ন ছাড়াই আপার ক্লাসে প্রমোট করা হবে। আমার মনে হয় যে এই কথাটি বলার সময় আসেনি। এটা সর্বভারতীয় যে বোর্ডগুলো রয়েছে তাদের নিরিখে হয়তো মানায়, কিন্তু পশ্চিমবঙ্গের একাডেমিক ইয়ার ডিসেম্বর পর্যন্ত। এবং বিভিন্ন শিক্ষক সংগঠন, এমনকি প্রধান শিক্ষকরা আবেদন করেছি আমরা যে করোনা হয়তোবা অগস্টের পরে থেকে ছিনিয়ে যেতে শুরু করবে, নভেম্বরের পুজোর পরে করোনা চলে যাবে, তারপরে আমরা যদি একাডেমিক ইয়ারটাকে 2 মাস বাড়িয়ে দিই, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, তাহলে পরীক্ষা এবং মূল্যায়ন ব্যবস্থা আনজাদে করার কোনো দরকার হবে না, অনেকটা সঠিকভাবে হবে। তার আগে কি করতে হবে? আমাদের যে সিলেবাস ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট হলো না, সেই সিলেবাসকে কমিয়ে দিতে হবে। থার্ড ইউনিট টেস্টটাকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সবটা মিলেই দিতে হবে, এবং সেই সিলেবাসটাকে কনসাইড করে গভর্নমেন্ট এটাও ভাবছেন এটা নিলে পর আমরা নভেম্বর এবং ডিসেম্বরে ফুল ফ্লেজে ক্লাস করিয়ে, এমনকি জানুয়ারি প্রথম পর্যন্ত ক্লাস করিয়ে, জানুয়ারি শেষের দিকে পরীক্ষা নিয়ে আমরা ফেব্রুয়ারির মধ্যে, এটা যে হাবিব টেস্ট করছে এটা হতে পারে না। সত্যি তো এই ধরনের মূল্যায়ন ব্যবস্থার কোনো মানে হয় না। একটা মানে এতে নিচু মনস্কতায় ভুগবে ছাত্রছাত্রীরা।
ভালো ভালো ছাত্রছাত্রী ইত্যাদি তার মূল্যায়ন দেখতে পাচ্ছে না, আমজাদের তো সবাই না, তাই অত্যন্ত সন্তর্পণে এই মূল্যায়নগুলো করা যায়। কলেজ স্তরে এবং ইউনিভার্সিটির স্তরে মূল্যায়নগুলোকে এইভাবে ভাবা হচ্ছে যে তাদের সাবজেক্ট আগে যে পরীক্ষা ইত্যাদি দেখে দেখে তাদের কিন্তু ডিগ্রি দিতে হবে, উইদিন একাডেমিক ইয়ার তাদের ডিগ্রি দিতে হবে, নাহলে তাদের জীবন শেষ হবে। তাই বিশ্ববিদ্যালয় এবং কলেজের মূল্যায়নও তাদের আগের রেকর্ড এবং পারফরমেন্স দেখে আগের পরীক্ষাগুলো, যেমন এখন সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেমিস্টার হয়ে থাকলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু মূল্যায়নটা ফার্স্ট সেমিস্টারে আদলে করে নেওয়ার চেষ্টা হচ্ছে, কিংবা কোনো কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যদি সেকেন্ড সেমিস্টার হয়ে থাকে তাহলে থার্ড সেমিস্টারে আদলটাকে ওইভাবে করে নেওয়া হচ্ছে। আমরা তো এটা বিশ্বাস করি শিক্ষাটা হচ্ছে, আমরা জানি যন্ত্র দিয়ে যন্ত্র তৈরি করা যায়, বিভিন্ন জায়গায় শিক্ষা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, কিন্তু এগুলো শেষ নয়। অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মন্দের ভালো বলবো, তেমনি যে উন্নয়ন গুলো হচ্ছে এগুলোকে আমরা বেস্ট বলবো না, এগুলো হচ্ছে মন্দের ভালো। কারণ যন্ত্র দিয়ে যন্ত্র তৈরি করা যায়, যন্ত্র দিয়ে মানুষ তৈরি করা যায় না, মানুষ মানে হিউম্যান রিসোর্স। এবং আন্তর্জাতিক শিক্ষা কমিশন, দেলার কমিশন একটা কথা বলেছেন যে উই লার্ন টু লিভ টুগেদার। আমরা অন্যান্য ব্যাপারগুলো তো রয়েছে, কাজ করার জন্য, জানার জন্য, কিছু হওয়ার জন্য শিক্ষা, কিন্তু সবার সাথে একসাথে বসবাস করার জন্য যে শিক্ষা অর্জন করতে হবে এটা যন্ত্র শেখাতে পারেন না, মানুষই শেখায়। তাই শিক্ষক দিয়ে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যতদিন না পড়ে আসছে ততদিন না এই ধরনের একটা বিতর্ক থাকবে, এবং এই মূল্যায়নগুলোকে আমরা এরকমই বলবো যে দুধের স্বাদ ঘোলে মেটানো। আমরা আশা করি করোনার আবহ কাটবে, আমাদের স্বাভাবিকতা ফিরে আসবে শিক্ষা আন্দোলনে, নাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিক্ষা এবং সংস্কৃতি শেষ হলে পৃথিবী শেষ হবে, তার গতি এবং ভয়ঙ্করতা হবে অ্যাটম বোমার চাইতে বেশি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জুলফিকার বাবুকে। তিনি বললেন করোনা আবহ কাটবে, আমরা এখনো আশাবাদী, কারণ আইসিএমআর এর তরফ থেকে আমরা একটা আশার আলো দেখছি। করোনা ভ্যাকসিন অলরেডি তার গবেষণা চলছে, 7ই জুলাই থেকে হয়তো তার হিউম্যানের উপর প্রয়োগ শুরু হবে। আগস্টের মধ্যেই, 15ই আগস্টের মধ্যেই হয়তো আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি, সেটা হতে পারে, এখনো বলা যাচ্ছে না। আমি এবার উমাশঙ্কর পান্ডে স্যারের কাছে যাব, তিনি কিভাবে এই বিষয়টা দেখছেন। তিনি দীর্ঘদিন ধরে টিউশন পড়িয়ে আসছেন, তিনি কিভাবে মূল্যায়ন করছেন ছাত্রছাত্রীদের, সে বিষয়ে ওনার বক্তব্য শুনবো। নমস্কার। জাগরণ বাংলাকে প্রথমে আমার অসংখ্য ধন্যবাদ এই সময় উপযোগী এই অনুষ্ঠানটা করার জন্য। আরেকটা ধন্যবাদ জানাবো আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, একটা বিরাট গুরু দায়িত্ব দিয়েছে। চারিদিকে যে করোনার আবহাওয়া, কোভিড-19, এই আবহে চারিদিকে অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাঙ্গনেও চরম অস্থিরতা দেখা দিচ্ছে। এই অস্থিরতাতে শিক্ষা ব্যবস্থা মোটামুটি ভেঙে পড়া বলা যেতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই সময় এই শিক্ষা ব্যবস্থা, স্কুলমুখী ছাত্ররা নেই, এই অবস্থায় একটা খারাপ পরিস্থিতি, সবচেয়ে খারাপ পরিস্থিতি। ভারতবর্ষ কেন বিশ্ব কোনোদিন দেখেনি এইরকম পরিস্থিতি। এতদিন স্কুল ছাত্ররা স্কুল ছুট, টিচারের সঙ্গে ছাত্রের কোনো সম্পর্ক নেই। অনলাইন যদিও সিস্টেম চালু করা হয়েছে, কিন্তু সেই সিস্টেম আমাদের এখানে এখনো সেইভাবে নিতে পারেনি। আমাদের এইখানে বা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই অনলাইনের সুবিধা নেওয়ার মতন ক্যাপাসিটি নেই। তাই দরিদ্র একান্ত অবস্থা। তারপরে এই কোভিড প্রভাবে অনেকে এখনো রুজি রোজগার হারিয়েছে, তাদের কর্মক্ষেত্র থেকে বিচ্যুত হয়েছে। এই পরিস্থিতিতে একটা গভীর সংকটের মধ্যে চলছে। তো এই অবস্থায় পরীক্ষা ব্যবস্থাগুলো ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যাই বলে পরীক্ষা ব্যবস্থাগুলোকে বন্ধ করেছে, একটা সদর্থক। উপায় ছিল না, অনেকগুলো চেষ্টা করা হয়েছিল পরীক্ষা নেওয়ার, কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু
পরীক্ষা না নিয়ে একটা মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নটার সবগুলি যে সুফল আছে সেটা আমি মনে করি না, কিছু কিছু কুফলও আছে। সুফলগুলো তো আছে, সেটা তো মানতেই হবে যে উপায় ছিল না এত ছাত্রকে একসঙ্গে স্কুলে অ্যাটেন্ড করিয়ে একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে যেতে পারত। কুফলগুলো সম্বন্ধে আমি একটু বলবো, আমার আগের বক্তাগুলো সুফলগুলো সব বলেছেন, আমি একটু কুফলগুলো বলছি। যে মূল্যায়ন তো করা হলো একটা ধরুন সায়েন্স স্টুডেন্ট, এখানে মোটামুটি মাঝারি মেধার ছাত্রদের পক্ষে কিন্তু ভালো, মানে একটা অ্যাভারেজ মার্ক পাবে। যারা পাস মার্ক করতে পারতো না তাদের কাছে পাস মার্ক মতো পাবে, এটাও একটা খুব ভালো ব্যাপার। কিন্তু যারা 90% এর উপরে বা 80% এর উপরে নাম্বার পেত তাদের পক্ষে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। কেন? এইচএস লেভেলে বলেছিল বাংলা ইংরেজি পরীক্ষা হয়েছে, সাধারণত আর্টসের স্টুডেন্টরা এই সায়েন্সের স্টুডেন্টরা বাংলা ইংরেজির প্রতি একটু গুরুত্ব কম দেয়, বাংলা ইংরেজিতে তোরা নম্বর কমই পায়। তো ওই অ্যাভারেজে যদি নম্বর দেওয়া হয় ফিজিক্স কেমিস্ট্রিতে, তারা কিন্তু অন্যান্যদের তুলনায় পিছিয়ে যাবে। সায়েন্সে কম করে দুটো পরীক্ষা হয়ে গেছে, দুটো বলতে কম করে ম্যাথসটা হয়েছে, ম্যাথস হয়েছে, বায়োলজি, হ্যাঁ বাকিগুলো আছে। ম্যাথস অনেকে ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট, অনেকে বায়োলজিকে অ্যাডিশনাল সাবজেক্টের গুরুত্ব কম থাকে। ধরুন সায়েন্সের একটাই সাবজেক্ট হয়েছে, মানে আর সবার বায়োলজি থাকেও না, কারণ ধরুন কেউ 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, 6টা সাবজেক্ট নেই, তাদের তো একটাই হয়েছে বেস্ট 5। হ্যাঁ বেস্ট 5। তো যাই হোক, এই ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু মূল্যায়নটা সঠিক হলো না, কারণ ওই বাংলা ইংরেজির ভিত্তিতে তাদেরকে নম্বর দেওয়া হলো, সেই নম্বরে তারা কিন্তু ওরা স্যাটিসফাইড হতে পারবে না, অন্যান্য ছাত্ররা হতে পারবে সেটা ঠিক, কিন্তু এই ভালো স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু স্যাটিসফাইড হতে পারবে না। আর একটা ব্যাপার, এই যে নম্বর দেওয়া হলো, মূল্যায়ন করা হলো, এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী প্রজন্ম কিংবা পূর্বের প্রজন্ম ওরা কিন্তু ইচ্ছান্বিত হবে। অনেক দেখা যাবে সাধারণ ছেলে অসাধারণ নম্বর পাবে, এই সিস্টেমটা যা অ্যাভারেজ সিস্টেমের নম্বর দেওয়া হচ্ছে, সত্যিকারের লিখিত পরীক্ষা নেই, তাতে অসাধারণ নম্বর পেলে কিন্তু তারা মানে পরবর্তী প্রজন্ম কিংবা পূর্ববর্তী প্রজন্ম তারা কিন্তু ওর থেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা কিন্তু ওর থেকে কম নম্বর পেয়েছে, তাদের কাছে কিন্তু একটা ইচ্ছার বিষয় হয়ে থেকেই যাবে সারা জীবন। এই কোভিড হয়েছিল সেই জন্য ওরা একটা নম্বর পেয়ে একটা জায়গায় চলে গেছে, এটা ইচ্ছার বিষয় থেকেই গেল। আর একটা বিষয় হচ্ছে এই ভর্তির একটা সমস্যা। এখন তো অনেক ছেলেগুলি ভালো নম্বর পাবে, ভর্তির জন্য কলেজগুলো যাবে, কলেজে তো এমনিতেই সংকুলান হতো না, টোটাল স্টুডেন্ট পাস করবে ধরে নিলাম, টোটাল স্টুডেন্টের মধ্যে যারা মানে মোটামুটি তারা বেশি নম্বর পেয়ে কলেজে যাবে, কলেজে গিয়ে একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়, ভর্তির সমস্যা। ওরা ভালো সাবজেক্ট চাইবে, তাতে কি হবে, যারা মানে মেরিটোরিয়াস ভালো প্রকৃত ভালো ছিলেন তারা কিন্তু একটা কম্পিটিশনে পড়ে যাবে যে কিভাবে আমরা আমাদের আশার সাবজেক্ট পাবো। আমি তো ফিজিক্স পরীক্ষাই দিই, আমি ফিজিক্সে অনার্স দিব, বা কেমিস্ট্রি পরীক্ষাই দিই, কেমিস্ট্রিতে অনার্স কি হয়, আমার তো এভারেজ মার্কস বাংলার বেসিসে দিয়েছে, তো আমি তো অনার্স পেতে আমার একটা সমস্যাই হবে। এই সমস্যার কিন্তু সমাধান করা সম্ভব হবে না। সরকার ঠিক আছে এই সিস্টেম নিয়েছে মূল্যায়নটা, আর একটু কিছু ভেবে দেখা উচিত ছিল যে আরো কোনো ব্যাপারে বা অন্য কোনো উপায়ের সামান্য কিছু ব্যাপারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা যদি করতে পারতো তাহলে আশা করি আর একটু স্বচ্ছতা আসতো। এইখানে কিছুটা আমার মানে আমার ব্যক্তিগত মত কিছুটা স্বচ্ছতার অভাব থেকেই গেল। হ্যাঁ, যদিও সরকারের কিছু করার ছিল না, কিন্তু একটু ভাবনার ছিল, পরবর্তীতে একটু ভেবে দেখতে পারতো যে পরবর্তীতে এটাকে নিয়ে আর কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই নিয়ে আমার একটু মানে দ্বিমত থেকেই গেল। ঠিক আছে, ঠিক আছে, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল বক্তাদেরকে এবং জাগরণ বাংলাকে। এবারে আমি প্রত্যেক বক্তার কাছে একাধিক প্রশ্ন ছুড়ে দেব, ক্যামেরার ওপাশে যে সমস্ত দর্শকরা রয়েছেন তারাও প্রশ্ন করতে পারেন। কিছুক্ষণ আগেই উমাশঙ্কর পান্ডেবাবু বললেন যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা, প্রত্যন্ত ছেলেমেয়েরা তারা অনলাইন ক্লাসের সুবিধা নেবে কি করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে
জি ত্রিপুরা একটা ওয়েব পোর্টালে আমি দেখলাম একটা খবর, অত্যন্ত হার্ডিং করা ঘটনা। দিন আনে দিন খাই সুকুমার ভৌমিক বাবু, 2 ছেলে 1 মেয়ে। উনার মেয়ে ক্লাস 10-এ পড়েন। তিনি বাবার কাছে আবদার করেছেন অনলাইন ক্লাস করার জন্য একটা স্মার্টফোন, কিন্তু বাবা কোথা থেকে এনে দেবেন তাকে স্মার্টফোন। বাবা বুঝতে পারেননি, তিনি একটা স্মার্ট পাতি সেট এনে দিয়েছিলেন। সেই সেটটা মেয়ে বাবার সামনে ভেঙে ফেলে, বাবা অবুঝ অবস্থায় আত্মহত্যা করে। এটা সত্যি অত্যন্ত করুণ অবস্থা যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা এই অনলাইন সুবিধা ভোগ করবে কি করে। তো আমি গুলজার বাবুর কাছেই যাব এই ব্যাপারে আর একটু আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কি নেওয়া যেত না? যদি নেওয়া যেত তাহলে কিভাবে নেওয়া উচিত ছিল সরকারের, সেই বিষয়ে যদি তিনি কিছু বলেন। সকলকে আবারও ধন্যবাদ। আমি প্রথমে একটু খুঁচিয়ে দিয়েছিলাম যে পরীক্ষা বোধহয় নেওয়া যেত, আবার বলেছিলাম যে হয়তো অনভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা ছিল না, পূর্বের কোনো অভিজ্ঞতা নেই এইরকম পরিস্থিতিতে লড়াই করার। সিবিএসই আইসিএসই কলেজ লেভেলকে বাদ দিয়ে যদি শুধু উচ্চ মাধ্যমিককে ভাবি, পশ্চিমবঙ্গে পরীক্ষা নেওয়া যেত। এক্সাম্পল, যদি কোভিড এর মধ্যে রাজনৈতিক সভা সমিতি করা যায়, সংসদ করা যায়, বিধানসভা করা যায়, পরীক্ষাটা নেওয়া কেন গেল না? কারণ উত্তরপ্রদেশের সরকার গঠনের জন্য 27শে মার্চ অব্দি ডিলে করা হয়েছিল, আর 1-2 দিন ডিলে করলে কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষাটা উঠে যেত। তাহলে এই যে ভাবনা, আমাদের দেশ মূলত এত দারিদ্রতার মধ্যে বাঁচে, অত্যন্ত দুঃখ লাগলো। একটা বাবা এবং কন্যার ভাবনা, আমরা যাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, আমরা ঠিক এপিজে আব্দুল কালামের স্বপ্ন নয়, আজকে আবেগের স্বপ্ন। স্বপ্ন দেখিয়ে যাদের বলছি যে সারা ভারতবর্ষে আমি ডিজিটাল এডুকেশন পৌঁছে দেবো, অনলাইন পৌঁছে দেবো, আগে ভাবতে হবে সারা ভারতবর্ষটা কিভাবে চলে, গ্রাম বাংলার আর্থিক অবস্থা কেমন, সেখানে ডিজিটাল ব্যবস্থা কতটা পৌঁছে দিতে পেরেছি দেশের অভিভাবক হিসেবে বা রাজ্যের অভিভাবক হিসেবে। তো যেহেতু সেটা দিতে পারিনি, তাই আমরা দূর থেকে শুধু স্বপ্ন দেখাতে পেরেছি, আর এই স্বপ্নের কারণে বাবাদের আত্মহত্যা করে, মেয়েদের গোপন ঘরে গিয়ে গলায় দড়ি দিতে হয়। এটার মূল যেটা কারণ আর্থিক অনটন। এই অর্থনৈতিক বিন্যাসে কিছু ভারতবর্ষের ত্রুটি আছে বলে এটা ঘটছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আর 27শে মার্চের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যেত, তখনও কোভিড আমাদের খুব আদর করেনি পশ্চিমবঙ্গে, আমাদের আত্মীয় হয়ে তখনও ওঠেনি। অতএব পরীক্ষাটা নেওয়া যেত বলে আমি মনে করি, এটা আমার ধারণা। পরীক্ষাটা নেওয়া যেত যদি সদিচ্ছা থাকতো, কিন্তু ইচ্ছার অনেকটা অভাব হয়েছিল। এর পেছনে কিছু রাজনৈতিক কারণ আছে, নিশ্চয়ই বক্তারা বলবেন এ বিষয়ে। আমি পরে আরো কিছু মতামত ব্যক্ত করবো, বিষয়বস্তু আসুন। কারণ আমরা যদি ঝিমিয়ে পড়া আলোচনা করি, আলোচনাটা বোধহয় মনোমুগ্ধ করা হবে না, কারণ অডিয়েন্সকে খোরাক দিতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও যাবো, একটু যদি পদ্ধতিগুলো বলতেন, যদি সরকার যদি পরীক্ষাটা নিত তাহলে কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করে নিত, এটা যদি একটু বলেন। প্রথমত প্রথম দাবি আবার সরকার প্রথমে পরীক্ষাটা নিতে পারত, যদি নেননি। যখন দেখলো কোভিড এর লকডাউনের পরিধি বাড়ছে, তাহলে প্রথম স্টেপের পর দ্বিতীয় স্টেপে মনে করলে গভর্নমেন্ট নিতে পারত পরীক্ষা, পশ্চিমবঙ্গে নেওয়া যেত, অন্য কোনো রাজ্যে না হলো। তাই প্রথমতই সদিচ্ছার অভাবে পরীক্ষাটা হয়নি। কেননা এখানে আমার আরেকটি কথা হয়তো একটু আঘাত লাগতে পারে কাউকেও, কারণ আমরা জানি যদি ফুটবল প্লেয়ারকে কখনো ব্যাটিং করতে বলা হয়, হয়তো ভালো ব্যাটিং হবে না। এখানে আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ গুলজার হোসেন মহোদয়কে। আমি শম্ভু মুখার্জির কাছে যাবো, যেহেতু কলেজের অতিথি অধ্যাপক। মেরিট লিস্ট আমরা ভর্তির সময় দেখি, মেরিট লিস্টের ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নেওয়া হয়। সেই প্রক্রিয়াটা কিভাবে সম্ভব বা আসল মেধা তালিকা কিভাবে বের করা সম্ভব, সেটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এই বছরটা 2020 সালটাকে অন্যান্য বছর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, কারণ এই সময় আমাদের অস্তিত্বই সংকট। আর এই অস্তিত্ব সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের অন্ততপক্ষে বায়োলজিক্যাল যে নিডস গুলো রয়েছে সেইগুলোই ফুলফিল করতে গিয়ে অনেকের মাথায় হাত পড়েছে। আমার কাছে এখন যে সিস্টেমটা ডিসিশনটা জানানো হয়েছে সেটা পুরোটাই কিন্তু
ভালোই করেছে, কারণ যদি পরীক্ষা নিতে যেত বা আরো অন্যান্য বিষয়ের ব্যবস্থা করতে যেত, তাহলে কি হতো যে অনেক রকম আরো অর্থনৈতিক সংকট প্রকাশ চলে আসতো। কেমন করে? কারণ আমাদের সবার জানা যে পরীক্ষার সেন্টার কিন্তু নিজের স্কুলে পড়ে না, বিভিন্ন কলেজের ক্ষেত্রে অন্য কলেজ বা অন্য স্কুলে পড়ে। এখন পরিস্থিতি এতটা, আমরা এর আগেও স্যারদের কথাবার্তাতে দেখলাম যে সত্যি গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের এমনও ঘটনা আছে যে দুমুঠো ভাত জোগাড় করতে পারছে না। সেখানে পরীক্ষা দিতে যাওয়া, আসা এবং আরো অন্যান্য আনুপাতিক খরচ। আমরা জানি যে অন্য দিনগুলো মা বাবা যাই খাওয়াক না কেন, পরীক্ষার 7টা দিন মা বাবারা চায় যে একটু দুধ, একটু ডিম, একটু পুষ্টিকর খাবার। এটা আমরা জানি, আমরা নিজেরা দেখে এসেছি। সেই সময় কিন্তু এই যে একটি ঘটনা ত্রিপুরার বললো, তখন আরো অনেক ঘটনা, কারণ মা বাবারা মাথা নত করে দিত। আমার কাছে যে প্রশ্নটা করা হলো যে মেরিট লিস্টের বিষয়টা কি হবে, আমি আবারও বলবো যে কলেজের বিষয়টা একটু আলাদা আছে, উচ্চ মাধ্যমিকের সঙ্গে এক নয়। কলেজে যেটা জানানো হচ্ছে যে থার্ড ইয়ার, যে লাস্ট ইয়ার, সেই থার্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে 80% নম্বর আগের থেকে নেওয়া হবে এবং 20% নম্বর ইন্টারনাল মার্ক হিসেবে নিয়ে সেটাকে মূল্যায়িত করা হবে এবং তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য এগিয়ে যাবে। তাদের দুটো বছরই কিন্তু মূল্যায়িত ভালোভাবে হয়েছে এবং যেহেতু ইয়ার ভিত্তিক সিস্টেমে কিন্তু ইন্টারনাল মার্ক ছিল না, আমরা সবাই জানি, কারণ নতুন ভাবে সেমিস্টারে ইন্টারনাল মার্ক হচ্ছে। বিগত বছরগুলোতে কিন্তু ইন্টারনাল মার্ক ছিল না, আমরা নিজেরাও ইন্টারনাল মার্ক পাইনি। তবে এই ইন্টারনাল মার্কটা কি করে দেওয়া হবে সেটার জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্টের আবেদন করেছে। ঠিক সেমিস্টার সিস্টেমকে বলা হয়েছে পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ তাদের কোনো রকমই মূল্যায়ন হবে না, অর্থাৎ তারা এক সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টার চলে যাবে। তাহলে প্রশ্ন হলো যে উচ্চ মাধ্যমিক যে ছেলেরা যেভাবে রেজাল্ট করে আসবে, আমার স্যার মহাসম্পর্ক যেটা বললেন যে সত্যি তো যারা সায়েন্স বা যারা মানে গড গিফটেড মাইন্ডের, তাদের কি হবে? তাদের সেই জায়গাটা পাবে তো? এবং তাদের স্যাটিসফ্যাকশন সত্যি একটা কোশ্চেন মার্ক। তবে আমি এটা বলবো যে শিক্ষার্থীদের উচিত বা প্রশাসনের উচিত যে এবারে কলেজ মেরিট লিস্ট অনুযায়ী না হওয়া উচিত। আমার মতে বলে এবারে কলেজ সিস্টেম একটা ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে বা একটা এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নেওয়া হোক, তাহলে কিন্তু উপযুক্ত ছেলে আবার উপযুক্ত যোগ্যতা প্রমাণ করার জায়গা পাবে এবং উপযুক্ত ছেলেকে নিয়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলবে। আমরা এই একটা সলিউশন আমি আমার ব্যক্তিগত, যেহেতু মানে শিক্ষা বিভাগে এগুলো সবই আছে এবং মানে বলতে গেলে কি মূল্যায়ন থেকে শুরু করে এডুকেশন ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে এবং এটাই আমার মনে হয় শেষ সলিউশন যে এখন যাই হচ্ছে হতে হোক, কিন্তু যখন কলেজের মানে পরীক্ষা নেওয়া হবে, তখন ভর্তি নেওয়া হবে, তখন এন্ট্রান্সটা করা হবে এই বছরের জন্য, পরে আবার যখন যাওয়া হয় তা করা হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শম্ভু বাবুকে, তিনি তার বললেন মেরিট লিস্টের বিষয়টা কিভাবে করা সম্ভব তিনি জানালেন। আমি এবার জুলফিকার বাবুর কাছে যাব, ওনার কাছে যে প্রশ্নটা থাকবে, ব্যাচেলার ডিগ্রি থেকে যারা মাস্টার ডিগ্রিতে যাচ্ছেন বা উচ্চ মাধ্যমিক থেকে যারা কলেজে যাচ্ছেন মাস্টার ডিগ্রিতে যাচ্ছেন, তাদের কি শিক্ষাবর্ষ কোনোভাবে বাতিল হতে পারে বা নষ্ট হতে পারে, সে বিষয়ে কি বলবেন? যদিও না হয় তাহলে তারা এগিয়ে যাবেন কি করে? শিক্ষাবর্ষ যাতে বাতিল না হয় তার জন্য তো এই ধরনের একটা জগামগা মূল্যায়ন, এইখানেই এই মূল্যায়নটা দাম। এই খারাপ মূল্যায়নের মাধ্যমে যদি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, ওই করোনায় 4-5 মাস ধরে যে অবসাদে এবং হতাশায় আছে ছাত্রছাত্রীরা, তাহলে কিছুটা উজ্জীবিত হবে। আর যদি শিক্ষাবর্ষ নষ্ট হয় তাহলে এই অবসাদগ্রস্ততা এত বাড়বে, এতে আত্মহত্যাও বাড়বে। ছাত্রছাত্রী আত্মহত্যা করছে, অভিভাবকরাও শুরু করবে। তাই এই ধরনের মূল্যায়ন করার কথা ভাবতে, আমি আগে বলেছিলাম যে এটা দুধের স্বাদ ঘোলে আমাদের বাধ্য হয়ে মেটাতে হচ্ছে। এবার সবচেয়ে বড় কথা, এই প্রবলেমটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, সর্বভারতীয় স্তরে। তো এই ধরনের একটা বোঝাপড়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হেডদেরকে
বোঝাপড়া করে নির্দেশনা থাকার কথা কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে, আমার পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে, যে এবারে উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক কোনো প্রবলেম নেই, কারণ তারা সঠিকভাবে মূল্যায়ন হয়ে এসেছে। উচ্চ মাধ্যমিকে যারা কলেজ স্তরে যাবে তাদেরকে যেন ইগনোর না করে কোনোভাবে, কারণ পরিস্থিতির শিকার তারা, এটা সবাইকে উপলব্ধি করতে হবে। এবং এই মার্কসটা যে দেওয়া হবে এই মূল্যায়নের ভিত্তিতে, এই মার্কসটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক মার্কস হিসেবে যেন সকলে এটাকে অ্যাকসেপ্ট করে, এই নির্দেশনা থাকা দরকার, কারণ এটা করোনাবহ। এবং আমরা এই কথাই বলবো, পাটলিবাবু বলছিলেন, অধ্যাপক বলছিলেন যে একটা ইন্টারনাল মূল্যায়ন ব্যবস্থা করাবো। এবারে ঘটনাটা হচ্ছে, আমার যদি আগস্টে রেজাল্ট হয়, সেপ্টেম্বরে ভর্তি 15 তারিখের মধ্যে, তখন কিন্তু করোনা আবহ থাকবে। তারপরে আর একটা ইন্টারনাল এক্সামের ব্যবস্থা করা আর এই উচ্চ মাধ্যমিকটা নিয়ে নেওয়া একই ব্যাপার ছিল। এটা যখন নেওয়া যাচ্ছিল না, ওই পরীক্ষা আরো হ্যাপা হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন থাকবে না, অভিভাবকরা ভিড় করে, ছাত্রছাত্রীরা গিয়ে সেখানে আবার পরীক্ষা দেবে। তবে এটা ঠিক, ভালো কলেজগুলো অলরেডি ইন্টারনাল পরীক্ষা নেওয়ার জন্য, যেমন প্রেসিডেন্সি কলেজ, পরীক্ষার আগেই তারা ইন্টারনাল পরীক্ষা নেওয়ার জন্য তাদের দরখাস্ত নিয়ে নিয়েছে। ভালো কলেজগুলো এমনিতেই ইন্টারনাল পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করায়। যারা বড়কর্তা কলেজ, তারা মূল্যায়নের ভিত্তিতে করে নেওয়া সমীচীন। এবং প্রেসিডেন্সি কলেজেরও এই পরীক্ষা বাতিল হওয়া উচিত সঙ্গত কারণে, কারণ এই আবহে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা গেল না, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাই আবার প্রেসিডেন্সিতে গাদাগাদি হয়ে বসে পরীক্ষা দেবে, এটাও সমীচীন নয়। আমি দুটো বিষয় এখানে উল্লেখ করতে যাচ্ছি। এই পরীক্ষা না নেওয়ার ব্যাপারে একটা ব্যাপার আরো পরিষ্কার করতে চাইছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষাটা নেওয়া যেত সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং স্কুলগুলোর সেন্টারকে বিভাজিত করে। এক একটা সেন্টারে 50-60 জন রাখা যেত, এত স্কুল আছে। এবং মে মাসে হয়েছিল আমফান, আমফানের পরে আর পরীক্ষা নেওয়া যেত না, কারণ 3-4টে জেলার সেন্টারগুলোই বিধ্বস্ত হয়ে গেছিল। কিন্তু এপ্রিল পর্যন্ত নেওয়া যেত, কারণ এপ্রিলের 12 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে করোনা বাড়বে এবং দ্বিতীয় পর্বে চলে আসছে লকডাউনের। লকডাউনের দ্বিতীয় পর্বেও কোনো এফেক্ট আমার পশ্চিমবঙ্গে পড়েনি। এবং কর্তা ব্যক্তিদের এটা ভাবা উচিত ছিল, করোনা একবার ঢুকলে 3-4 মাস বোকা হয় না। সুতরাং পরীক্ষাটা 21 দিনের মাথায় গেল না, তার মানে এটা বাড়বে, তাদের সাথে সাথে এপ্রিল থেকে নেওয়া যেত এই কারণে। এবং ওই এপ্রিল এবং মে মাসের প্রথম দিকে, আমি কেরালার প্রশংসা করার জন্য করছি না, 13 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নিয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে। যেখানে বাসে কোচবিহার থেকে কলকাতা যাত্রী যায়, ওই সময় পরীক্ষাটা নেওয়া যায় না। একদম ফাঁকা ফাঁকা জায়গায়, বিশাল বিশাল স্কুল, একটা স্কুল এত, তার পরিষেবা দেওয়া, এটাও তো কোভিডের বিরুদ্ধে যুদ্ধ, এটাও তো কোভিডের বিরুদ্ধে যুদ্ধ। তার সাথে যুদ্ধ করে এই পরীক্ষাটা নিয়ে যায়। তার উদাহরণ কেরালা, সঠিকভাবে পরীক্ষা নিয়েছে, কবিতা বয়ে সঠিকভাবে রেজাল্ট করেছে, মূল্যায়ন করেছে, এই খবরও তো আছে। ওসব করা যেত, কিন্তু আমফানের পরে পশ্চিমবঙ্গে আর করা কোনোভাবেই যেত না। অসংখ্য ধন্যবাদ। এবারে আমি উমাশঙ্কর পান্ডে স্যারের কাছে যাব। ওনার কাছে যেটা জিজ্ঞাসা, উনি যেহেতু 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ান, অনেকের মধ্যে এখন পড়াশোনার প্রতি একটা অনীহা চলেছে, কারণ দীর্ঘদিন পড়াশোনা বন্ধ ছিল, তাদের পড়াশোনা থেকে বঞ্চিত, অনেকেই ঘরের মধ্যে পড়তে পারেনি বা বিদ্যালয়ে যেতে পারেনি। এই মুহূর্তে তারা কি করবেন বা কিভাবে এগোবেন, সে বিষয়ে যদি পরামর্শ দেন। হ্যাঁ, আমার কাছে 6 থেকে ক্লাস 10 মোটামুটি 3.5 স্টুডেন্ট আছে। তাদের দ্বিমত, কারো গার্জেন কিছু হবে না, তোমরা পড়াশোনা করো, কিছু হবে না, ও কোনো
বিশেষ করে আমরা যে বড় মহোদয় আছে এখানে প্রাদুর্ভাবটা কম লোককে আক্রান্ত হয়েছে তা হবে না, কিন্তু কিছু গার্জেন বা স্টুডেন্ট তারা কিন্তু এটা পক্ষপাতিত্ব না, যে না এখন আমরা সেন্টারে গিয়ে পড়াশোনা করবো এরকম মানসিকতাই নাই, বা ওদের মনে ভয় ভীতি আছে। তো সুতরাং আমিও কিন্তু একটু অনলাইন সিস্টেম চালু করে দিয়েছি, চলছেও এখনো কিছু অনলাইনে করছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে অনলাইন সিস্টেমে সেইভাবে কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি না। বিশেষ করে ম্যাথস যেগুলো বা মানে ছবি আঁকার ব্যাপার আছে যেসব জায়গায়, সেগুলো কিন্তু বোঝানো জরুরি ব্যাপার। ও একটা ডিস্টেন্স আছে, আর সবার সবচেয়ে আমি একটু আগে যেটা বলেছিলাম, সবার বাড়িতে ওই ল্যাপটপ নেই বা ওই রকম সিস্টেম নেই বা ওই স্মার্টফোন বড় সে নেই। আমাদের এখানে যে গরিব জনগোষ্ঠী, তো সেই সিস্টেমে ওদের একটু সমস্যা হয়েছে। সমস্যা দুটো হয়েছে এইখানে। একটু আরেকটা কথা বলি, গরিব বড় লোক বিভাজন সৃষ্টি হয়ে গেছে। গরিব মানুষ পড়াশোনা করতেই পারছে না, যেতেই পারছে না, তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তারা পড়াশোনা করতে যেতে সাহস নাই, কিভাবে স্যারকে পয়সা দেবে, এটা একটা ব্যাপার। আর ধনীরা কিন্তু যেমন বাড়িতে টিউটর রেখে অনলাইন সিস্টেমে বা বিভিন্ন রকম ভাবে ওরা কিন্তু পড়াশোনাটা মোটামুটি চালিয়ে যাচ্ছে, 100% না 90% 80% চালিয়ে যাচ্ছে। কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে গেছে। ওরা অ্যান্ড্রয়েড ফোন নেই বা ল্যাপটপ বা ওই রকম কোনো কিছু নেই, তারা কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন। টিচাররাও সবাইকে সমানভাবে শিক্ষা দিতে পারছে না। সোশ্যাল ডিস্টেন্স করতে গিয়ে কিভাবে করবে? একটা ঘরে 25 জনকে আগে পড়াতো, এখন তার 25 জনকে পড়াতে পারবে না। টিচারদের তো ভয় আছে, এই 5টা ছেলে 5 জায়গায় আসছে, কোথায় কোথায় কি আসছে, কিভাবে পড়াবে? এটা তো একটা বিরাট সমস্যা, ওদেরকে পড়াতে পারছে না। এইখানে কিন্তু একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই বছরটা কিন্তু কি বলি একটা বৈষম্যেরই বছর, মানে সবাই সমানভাবে কিন্তু নিতে পারছে না। এই ব্যবস্থাতে মানে আমারও উত্তর নেই কিভাবে সকলকে এক করব, সেই করার আমারও কাছে উত্তর পাওয়া যাবে না, এই উত্তর করার প্রসেস নেই। কারণ আমি বললাম মূল হচ্ছে অর্থ, অনর্থের মূল। অর্থই তো লোকের কাছে অভাব। অর্থ থাকলে ব্যবস্থা করা যেত, ঠিক আছে তুমি 5 জন আমি একটা টিচার 5 জন গিয়ে পড়িয়ে আসবে, টাকা তো দিতে হবে, টাকা পাবি কোথায়? এটা একটা সমস্যা। বা ফোন বা ওই রকম যদি কিনে রাখতে পারো তাহলে একটা ব্যবস্থা করবো। তাদের কিন্তু এখন আমি কোনো কিছু সলিউশন পাচ্ছি না। বাকি 50% 60% স্টুডেন্টের সলিউশন তো বললাম এইভাবে করতে করছে বা করবে, কিন্তু বাকি ওই 40% 30% এই স্টুডেন্ট কিন্তু সলিউশন কিছু আমি এখনো খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ। এবারে আমি গুলজার বাবুর কাছে আসবো। তিনি যেহেতু ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে জড়িত সহ রাজ্যের সহ সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলার সম্পাদক, ওনাদের তরফ থেকে কি ভাবা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানরা কি ভাবছে এই সিস্টেমেটিক ব্যাপারে, বা তাদের মূল্যায়ন কিভাবে করবে বা তাদের পরীক্ষা নিরীক্ষা কিভাবে করবে সেই বিষয়ে তিনি বলছেন। অত্যন্ত সঙ্গত কথা। বিষয়টা হচ্ছে বিষয়টাকে একটু মানে আমরা একটা কথা বিশ্বাস করি, যদি আমি বর্তমানে থাকতে চাই তাহলে অতীতকে মনে রাখা যায়, আর অতীত বর্তমান মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়। এটা আমার জীবনে দীর্ঘদিন এটাই মানে অনুভব করেছি। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। আদতে কিন্তু কোনো ভাগ নেই শিক্ষা, সবারই উদ্দেশ্য একটাই, কখনো সরকারি কখনো বেসরকারি। কিন্তু যুগে যুগে কালে কালে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থা পথ দেখিয়েছে। আমরা যারা আতঙ্কিত, পাণ্ডেবাবু ভাবছেন কি করে সম্ভব, আমরা বেসরকারি শিক্ষা ব্যবস্থায় পথ দেখিয়েছি। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় প্রথম কনসেপ্ট দিয়েছিল যে অনলাইন এডুকেশন করা যেতে পারে। যখন সরকার ঘোষণা করেনি, অলরেডি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা রাজ্যে আমরা একটা মেসেজ দিলাম যে কোভিডের গতিবিধি অনেক বাড়বে, কয়েক মাস যাবে, তাহলে আমাদের ছাত্র এবং অভিভাবকদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্ক রাখতে গিয়ে আধুনিকতাকেও যেমন নিতে হবে, অতীতের ইতিহাসটাকে মনে রাখতে হবে। আমরা যেমন হোয়াটসঅ্যাপে, ইমেলে, মেসেঞ্জারে কিছু পাঠাবো, হাতে কলমে কিছু ভাবতে হবে। তাই আমরা স্পেশাল মেসেঞ্জার মারফত, যেহেতু ভারতবর্ষের গ্রামীণ এলাকায়
ভালো নেট পরিষেবা নেই, কোথাও কোথাও ইলেকট্রিক নেই, নানা ব্যাপার আছে, আর্থিক কারণ তো আছে। তো আমরা হোয়াটসঅ্যাপ ইমেল মারফত যা পাঠিয়েছি একটা প্রিন্ট কপি, হার্ড কপি তৈরি করে বাচ্চাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। তাতে গিয়ে দেখেছি মন্দের ভালো। আমরা মনে করি যে এই সময়ে যদি 100% টার্গেট নিয়ে কোনো কাজ করি, আর সেটা যদি 30 বা 40 করি, মনে মনে ভাববো 100 করি, কারণ যেটা শূন্য হওয়ার কথা ছিল। সরকারি শিক্ষা ব্যবস্থায় প্রথম 3 দিন ক্লাসগুলো খুব মন দিয়ে দেখেছিলাম টিভির পর্দায়, এবং সেটা অত্যন্ত কষ্টে বলে সরকারও পেছন দিকে সরতে শুরু করেছে, তারাও ঠিকঠাক করতে পারছে না। প্রথমত 7 দিনই করবো বলছিল, তারপরে 2 দিন 3 দিন, মাঝে মাঝে এখন খুঁজে পায় না। আর প্রাইভেট শিক্ষা ব্যবস্থাগুলো তাদের নিজস্ব একটা পরিকাঠামো যেহেতু আছে, তাই তারা অনেকে জুম অ্যাপসকে, যারা শহর কেন্দ্রিক স্কুল তারা ইউজ করছে। গ্রামীণ স্কুলগুলো যেটা করেছে, তারা হার্ড কপি এইভাবে প্রিন্ট করে নিয়ে কাজ দিয়ে, এবার প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি লেভেলে সব প্রশ্নের উত্তর তো অভিভাবকরা দিতে পারে না। আর এখানে তো শুধু স্কুল কলেজ বন্ধ আছে এটা বললে ভুল, পড়াশোনা বন্ধ আছে। কারো কাছে গিয়ে আমি নিজে পড়তে পারবো, শুধু কারো কাছে গিয়ে পড়তে পারবো। পান্ডেবাবু যদি আমার ছেলেটাকে মনে করেন পড়াবো, পড়াতে পারেন না, কারণ সরকারের লাস্ট আনলক 2 এর অর্ডারও বলছে কোচিং সেন্টার বন্ধ থাকবে, তাহলে ওই জায়গাটাও বাধা আছে। তা এই সময়ে স্কুলগুলোর রেমেডি যে আমরা ম্যানুয়াল কপি রেডি করে দেব, তারা বাড়িতে রেডি করবে তাদের অভিভাবকদের হেল্প নিয়ে। তাতে গিয়ে দেখেছি আমরা যদি 100% বাচ্চার কাছে পাঠাই, 80% পার্টিসিপেট করছে, ভালো পার্টিসিপেট করে ফল পাওয়া যাচ্ছে 60, আমরা এটাকে 100 ধরছি। এবং এটা যদি দীর্ঘদিন হয়, মানুষের চেতনা বৃদ্ধি কখন হয়? যখন আমি অভাব অনুভূত করি। আমি চিৎকার তখনই করি যখন আমার ক্ষুধার জ্বালা বাড়ে। তাই সরকার প্রথমত আমাদের 10 দিন, 15 দিন, 1 মাস লকডাউন বাড়াতে এখন অভিভাবকরা বুঝেই গেছে আমার পথ কিন্তু সুদূর। ওই সুদূর দিগন্তে যদি পৌঁছাতে হয়, তাহলে আমার কাজ আমাকেই করতে হবে। আবার আমার দেশের প্রধানমন্ত্রী একটি ভালো শব্দ প্রয়োগ করেছে, আত্মনির্ভর হতে হবে। তাই অভিভাবকরা অনুভব করেছে জুলফিকার বাবুর স্কুলে থেকে আমি হয়তো পরিষেবা পাবো না, পান্ডেবাবু স্কুল থেকে পরিষেবা পাবো না, আমাকে আমার ছেলেকে যদি পড়াতে হয় আমাকে নিজে দায়িত্ব নিতে হবে। তাই স্কুলকে একটা ট্রেনের ইঞ্জিন ভেবে, বগি হিসেবে অভিভাবকরা আছে, যাত্রী করা হয়েছে ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষা ব্যবস্থাটা চলছে। আমার দৃঢ় বিশ্বাস এবং রাজ্যের রিপোর্ট আমি বলতে পারি যে 90% বেসরকারি বিদ্যালয় তারা এই প্রক্রিয়া করে সফল হচ্ছে। সফলতা মানে কখনো 100-150 বলবো না, গ্রাম বাংলার ক্ষেত্রে 40, 50, 60 হচ্ছে, শহর কেন্দ্রিক 100 হচ্ছে। তাই এই সময় আবারও বলি, পুরনো কথা মনে করি দিতে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থার পথ দেখায়। তাই এই কঠিন সময়ে আমরা মনে করি করোনা যোদ্ধা, তাই করোনা যুদ্ধের ময়দানে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং আমরা পণ নিয়েছি যে আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাবো। ধন্যবাদ। এবারে আমি শঙ্কুবাবুর কাছে যাব। পরীক্ষা, অভিক্ষা এবং মূল্যায়ন, এই 3টে দিক অনুসরণ করে কলেজ পড়ুয়ারা কিভাবে এগিয়ে যাবে? ধন্যবাদ। আমাদের যে প্রশ্নটা আমাকে করা হলো, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার সাথে সাথে আমি যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, সেহেতু আলোচনাটা সমাপ্ত করা উচিত। আমরা একটা জিনিস ভালো করে মনে রাখবো যে সমালোচনা আর সমালোচক দুটো খুব ভালো জিনিস। কারণ যত সমালোচনা হয় আমাদের রিসার্চের ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি, এই সমালোচনা যে রিসার্চ করে সে চায় যে আমার সমালোচনা করুক, মানে এতে তৃপ্তি পায় যে যত সমালোচনা করবে তত আরো নিগুড় তত্ত্ব প্রকাশ হবে। এটা কিন্তু খুব ভালো জিনিস। তবে একটা জিনিস যে আমরা আমাদের বর্তমান যে সরকার শিক্ষাগত যে ডিসিশনগুলো নিল, আমরা বিগত দিনে দেখবো যে একক সিদ্ধান্ত কিন্তু নয়। বিশ্ববিদ্যালয়ের যত উপাচার্য রয়েছেন প্রত্যেকের একটি বক্তৃতাতেও আমরা দেখেছিলাম বিগত শিক্ষামন্ত্রী যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত হবে। তা আমরা সবাই জানি, জনসম্মুখে এটা প্রকাশ্যে তিনি বলেছিলেন। যার ফলে এককভাবে রাজ্যের উপর বা রাজ্যের শাসক দলের উপর
দোষ চাপানো ঠিক নয়, কারণ তাদের পরিস্থিতি আমাদের বাইরে থেকে বোঝা খুবই মুশকিল। আমরা যদি সেই জায়গায় যাই তাহলে দেখতে পাবো যে আমরা এই ডিসিশনই নিতাম, কারণ তারা সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত মহলের কাছে, এখন তো সোশ্যাল মিডিয়া স্বাধীনতার একটা মিডিয়া, এখানে একটা মানে দিল থেকে কিছু হলেই আমরা প্রকাশ্য বলতে পারি যে এখানে একটা অন্যায় হচ্ছে, যার ফলে সমস্ত সোশ্যাল মিডিয়া কিন্তু অবজার্ভ বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য অল লেভেল অফ পিপল। সো আমার কথা হলো এই যে এইখানে দাঁড়িয়ে দেখতে হবে যে যা হয়ে গেছে তা নিয়ে বাদ বিতণ্ডা ঠিক নয়। আর একটা জিনিস, উদাহরণ দিয়ে কোনো বিষয়ে স্বচ্ছতা বা স্পষ্টতা আনা যায় না। আমরা শিক্ষক সমাজ উদাহরণ দিই, কিন্তু ভালো করে দেখবেন কোনো উদাহরণ কোনো বিষয়বস্তুকে বোঝানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ সেই উদাহরণ এই উদাহরণ এক হতে পারে না। আমরা দেই কারণ অনেকটা সিমিলারিটি আছে বলে আমরা দেই, কিন্তু অ্যাকচুয়ালি সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, কারোর সঙ্গে কারো উদাহরণ দেওয়াটা কারণ তার নিজস্ব একটা অ্যাঙ্গেল রয়েছে। ঠিক তেমন করে আমরা অনেকটা সিমিলারিটি পাই বলে উদাহরণ দেই, কিন্তু উদাহরণ দেওয়াটা আমাদের ঠিক নয়। আমরা বিষয়টাকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমরা আরো দেখবো যে একটা খুব পপুলার কথা চালিত আছে জনসমাজে, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া শেপিং ইন ক্লাসরুম, অর্থাৎ ভারতবর্ষ ভাগ্য নির্ধারণ করছে প্রত্যেকটা ক্লাসরুমের মানে অপরিহার্য মূল্য বা অপরিহার্য যে গুণ সেটা কোনোভাবেই কোথাও হতে পারে না। সে যতই উন্নত দেশ হোক না কেন, ক্লাসরুমের উপযোগিতা অস্বীকার করতে কেউ পারবে না। প্রত্যেক দেশে ব্যক্তিগত দৈহিক নৈকট্যের মধ্যে দিয়ে ক্লাসের শিক্ষা ব্যবস্থা আদান প্রদান হয়, এবং এটা সব থেকে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা বিশেষ করে টিচিং এর ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ খুব প্রভাব পড়ে শিক্ষার্থীর উপর। এই বডি ল্যাঙ্গুয়েজটা দেখবে কি করে অনলাইনে, এই বডি ল্যাঙ্গুয়েজটা যে সামনে বসে থাকে সে বেশি উপলব্ধি পারে, আর বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা শিক্ষা দিয়ে যায়। তো ওভারঅল আমাদের আলোচনা শুরুটা খুব ভালো লেগেছিল, আমার সুন্দর লেগেছিল। শেষের দিকে আমরা অনেকেই, আমার প্রত্যেকের উপরে আমার সুন্দর একটা বিশ্বাস জন্মেছিল যে আজকে আমরা একটা ভালো আলোচনা নিয়ে যাচ্ছি বা ভালো আলোচনার দিকে যাচ্ছি, কিন্তু আলোচনাটা অনেক সময় শেষের দিকে সমালোচনা ধর্মী চলে এলো। আমার মতে সলিউশনটা যদি এখনো থাকে বা তখনও যদি ছিল, আমাদের উচিত ছিল যে সেটাকে স্পেশালি তাদের কাছে জানানো। এবং আমার মত বলে যে শাসক দল যে ডিসিশনটা নিয়েছে সেটা একক সিদ্ধান্ত নয়, সেটা সমস্ত উচ্চ শিক্ষিত যে ব্যক্তিরা যারা আমাদের সর্ব উপরে বসে আছেন তাদের সিদ্ধান্তের ফলে কিন্তু এটা হয়েছে। দ্বিতীয়ত, আমার কেন কলেজের কথা বলবো। আমার কৃষ্ণনাথ কলেজে 100% ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। আমার কৃষ্ণনাথ কলেজের 100% ছাত্রছাত্রী উপকৃত কি করে হচ্ছে না, তো আপনাদের আমি বলি, আমাদের কলেজের মধ্যে যে 30% ছেলে বিপিএল, ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে, আমাদের প্রিন্সিপাল তাদের জন্য একটা ইন্টারনেটের প্যাকেজ করে দিয়েছে। আমরা যেটা আগে আলোচনায় বলছিলাম যে বেশ কিছু মানুষ পাচ্ছে না, কিন্তু অন্ততপক্ষে কেন কলেজ থেকে পাচ্ছে, কারণ আমাদের ম্যাডাম কি করলেন, একটা প্যাকেজ তৈরি করলেন যে হ্যাঁ সত্যি হতদরিদ্র মানুষ কোথায় কি পাবে। তাহলে সে কি করলো, একটা প্যাকেজের সিস্টেম করলো, এবং সেই প্যাকেজ থেকে যে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল তারা কিন্তু বঞ্চিত হল না। অর্থাৎ তাদের জন্য আজ অবধি সেই প্যাকেজ চালু আছে এবং তাদেরকে মাসিক সেইটা দেওয়া হয়। তাদের জন্য অবশ্যই যারা সংরক্ষিত রয়েছে, অসংরক্ষিতের জন্য নয়, কারণ তারা পারবে। দ্বিতীয় কথা হলো, আমরা আজকে দাঁড়িয়ে বিগত কয়েকটি আলোচনা আমরা দেখছিলাম যে সবার মতামত নেওয়া হচ্ছে না, এটা বড় ভুল। কারণ সবার মতামত নেওয়া হচ্ছে এবং সবার মতামত অনুযায়ী এটা হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা একটা জায়গায় বলতো যে বেসরকারি সরকারকে দিশা দেখায়। আমি তাই শুনতে যাই, কারণ আমার ইতিহাসের বিষয়, শিক্ষার ইতিহাস একটা পেপার। 1882 সাল, এই 1882 সাল হান্টার কমিশন, সেই হান্টার কমিশন এবং বিগত কয়েকটি ডিসপ্যাচ এবং 1835 সালের মেকলে মিনিট, সেখান থেকে
সুপ্ত প্রচ্ছন্নভাবে বেসরকারীকরণের সূত্রপাত হয়। এবার বেসরকারীকরণের সূত্রপাত কেন হয় এটা নিয়ে অনেক আলোচনা আছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং প্রি ইন্ডিপেন্ডেন্স আমরা দেখব যে সরকার সর্বদা সেই সময় সরকার চেয়েছিল যে শিক্ষা ব্যবস্থা বিপুল পরিমাণ খরচ এবং বিপুল শিক্ষা ব্যবস্থার যে সরঞ্জাম সেই সরঞ্জামে যদি বেসরকারীকরণকে ইনভলভ করা যায় তাহলে অনেকটা ভালো লাভ হবে। কিন্তু এও ভাবতে পারেনি যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে আস্তে আস্তে সমস্ত দিকের বাড়বাড়ন্ত, ফিস থেকে শুরু করে এক্সট্রা বুক থেকে শুরু করে এক্সট্রা আরো অন্যান্য ফ্রি প্যাকেজ থেকে শুরু করে, যার ফলে আজকে আমরা বিগত দিনে দেখেছি যে অভিভাবকদের কলেজের বা স্কুলের সামনে দাঁড়াতে বাধ্য হচ্ছে যে আমরা নো ফিস নো ক্লাস এছাড়া অনেক রকম উপমা ব্যবহার করছে। তাহলে অনেক সময় এই উদ্দেশ্য কিন্তু ছিল না। তাই সরকারকে দিশা না দেখিয়ে সরকারি বেসরকারীকরণকে দিশা দেখিয়েছিল যে অন্ততপক্ষে বেকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে যেন একটা দিশা দেওয়া যায়। কিন্তু এটাও সরকার কখনোই, আগের সরকার এখনো সরকার ভাবেনি যে সেটাই আমাদের একটা অনেকটা অর্থবহ অবস্থা দাঁড়িয়ে যাবে। আজকে আপনি ভালো করে দেখুন, 2 টাকায় একটা হসপিটালে চিকিৎসা হয়ে যায়, সেই 2000 কিনা 2 লক্ষ টাকাতে আমাদের মাথায় চিন্তা পড়ে যায় যে একটা বেসরকারি নার্সিং হোমে কি করে চিকিৎসা করবো। তাহলে ওভারঅল আমাদের কিন্তু দুই দিকটাই ভেবে দেখতে হবে। আমরা আমাদের আলোচনার শুরুতে এই যে শিক্ষা মঞ্চটা আমরা অনেকটাই সলিউশন না বের করে অনেকটা আমরা সমালোচনা মঞ্চ তৈরি করতে যাচ্ছিলাম। আমার মতে বলে যে এখনো অনেক সুযোগ আছে, এখনো অনেক সম্ভাবনা আছে। কারো কথা শুনবে না এমন নয়, আমাদের মতামত আমরা যেন সদর্থকভাবে দেই। এটা জনগণের সংকট, বিশ্বের সংকট। এই সংকটের সময় আমার উচিত যে প্রত্যেকটা মানুষ আগে তার নিজের চিন্তা ভাবনা, নিজের বাসস্থান, নিজের আগে অন্ন জোগাড় এই ব্যবস্থাটা আগে করা উচিত। ম্যাসলোর একটা থিওরি আছে, এই ম্যাসলোর হায়ারার্কিক্যাল থিওরিতে বলছে যে প্রত্যেকটা মানুষের জীবনে 5টা স্টেপ থাকে। তার মধ্যে প্রথম স্টেপ হলো বায়োলজিক্যাল নিডস। এই বায়োলজিক্যাল নিডস মানে কি না, তো যেটা বলছে খাদ্য, বিশেষ করে তৃষ্ণা, বিশেষ করে বিশ্রাম এবং অন্নের ব্যবস্থা। আমাদের এই সিস্টেমটার পর আস্তে 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 আমাদের অ্যাকচুয়ালাইজেশন, আত্মতৃপ্তিবোধের পথটা আসে 5 নম্বরে। তাহলে আমাদের উচিত যে এই সময় যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এগুলো সামগ্রিক সিদ্ধান্ত এবং এর সলিউশন হতো না বলে হবে কি করে সেটার দিকে জোর দেওয়া উচিত। আমার লাস্টের দিকে যে আলোচনা অভিজ্ঞতা, পরীক্ষা আর মূল্যায়ন তিনটি যে আলাদা, এটা আলাদা বিষয় এবং এটা কি করে করা যায় আমি আবারও বলি যে পরীক্ষা শুধুমাত্র সংখ্যা প্রকাশের একটা মাধ্যম। পরীক্ষা শুধুমাত্র একটা সংখ্যা প্রকাশের মাধ্যম, কারণ সেই একদিনে একটা শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন হয় না। সেই শিক্ষার্থীটা মূল্যায়িত হয়েই আছে, শুধু তাকে একটা কাগজে সার্টিফিকেট দেওয়া হয়। কাগজে সার্টিফিকেট যে সর্বাত্মকরণ বা সর্বশ্রেষ্ঠ জাজমেন্ট তা কিন্তু নয়। বিগত দিন আমরা দেখতে পেয়েছি এমএ পাস ছেলে মেয়ে কিন্তু একটি অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে 10 বার হাত কাঁপে। তাহলে কি করে জাজমেন্টটা হলো? তা আমার মতে বলে যে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মূল্যায়নের উপর জোর দেওয়া উচিত। শিক্ষার সঙ্গে আমার বক্তব্যের আগে পূর্ববর্তী বক্তা বললেন যে শিক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছে, এটা খুব ভালো কথা, কারণ শিক্ষার সঙ্গে যুক্ত বিশেষ করে এডুকেশন একটা সাবজেক্ট, এছাড়া আরো অনেক শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে সাইকোলজি, সোসিওলজি, এই সব বিষয়ে যারা পারদর্শী তাদেরকে অবশ্যই উপদেষ্টা কমিটিতে রাখলে দেশ কেন গোটা বিশ্ব সৎ পথে সঠিকভাবে পরিচালিত হবে। মূল্যায়ন এবং পরীক্ষা ব্যবস্থা আবারও বলি যে পরীক্ষা সিস্টেমটা যতটা পরিমাণে নৈর্ব্যক্তিক হবে ততটাই জাজমেন্ট ভালো হয়। আমরা এসে টাইপ দেখেছি, বর্তমানে এসে টাইপটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমরা তার অনেক ত্রুটি আছে বলে এসে টাইপ আর এখন হচ্ছে না। আমরা উচ্চ মাধ্যমিকে দেখতে পাচ্ছি যে 40% একদম অবজেক্টিভ টাইপ এবং 40% এসে টাইপ। এটা আস্তে আস্তে আরো উঠে যাবে, উঠলেই ভালো, কারণ যত নৈর্ব্যক্তিক আলোচনা হবে ততই কিন্তু শিক্ষার্থীর গুণমান বাড়বে, ততই কিন্তু শিক্ষার্থীর মূল্যায়নটা ঠিক হবে। মূল্যায়ন 2 প্রকার, একটা ফর্মেটিভ, একটা সামেটিভ। যেটা পড়াশোনা চলাকালীন হয় সেটা হলো ফর্মেটিভ, আর যেটা
পড়াশোনার শেষে যেটাকে আমরা বলি ফাইনাল পরীক্ষা, সেটা হলো সাবমিটিভ। আমরা আবারও বলবো যে ফর্মেটিভের উপর যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সাবমিটিভ অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা দেখেছি যে কয়েক বছর আগে পাস ফেল চালু ছিল না, সেটা কিন্তু আমাদের সমস্ত জায়গায় বর্তমানে এখন চালু হয়েছে, আগে ছিল না। আমার কথা হলো যে পাস ফেলের প্রসঙ্গটা আসার আগে যদি ফর্মেটিভ মূল্যায়নটা, ফর্মেটিভ ইভ্যালুয়েশন যদি ঠিকঠাক করি তাহলে অটোমেটিক্যালি প্রত্যেক শিশুই কিন্তু পাস করবে। কারণ আমার শিক্ষা চলাকালীন তাকে আমি হাতের মুঠোয় পেয়েছি, তাকে আমি যদি ভালো করে প্রিপেয়ার করি, তাকে যদি নার্সিং করি, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি পাস করবে। তাহলে পাস ফেলের প্রসঙ্গই আসবে না। তাহলে এই যে সমস্যা, এই সমস্যা নিরসনের জন্য আমার ব্যক্তিগত মতামত যে এই বিষয়টাকে বা এই বছরটাকে অন্য বছরের সঙ্গে আমরা ঘুরিয়ে ফেলবো না। শিক্ষার্থীদের যখনই কোভিড-19 পরিস্থিতি শেষ হয়ে যাবে তখন আমি একটা যেটা প্রসঙ্গ বলেছিলাম যে যদি কোভিড-19 পরিস্থিতি শেষ হয়ে যায়, কলেজগুলো যেন অবশ্যই একটা প্রবেশিকা পরীক্ষা নেয়, সেটা ডিসটেন্স মেইনটেইন করে হোক, যেমন করে হোক। এতে কি হবে, আমাদের পাণ্ডেবাবু যেটা বললেন যে পূর্ববর্তী শিক্ষার্থী আর পরবর্তী শিক্ষার্থীর কাছে সমালোচনার জায়গায় থেকে যাবে এই 2020 ছাত্রছাত্রী। এই সমালোচনার জায়গায় কিন্তু থাকবে না, কারণ সে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এসেছে। সেটা পরীক্ষাটা কিভাবে নেবে সেটা সরকারের দায়িত্ব, কিন্তু এটা যেন অবশ্যই নেয় এবং এটার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত সমস্যার সমাধান অন্তর্ভুক্ত আছে। ধন্যবাদ। এবারে আমি দর্শকের কাছে যাব, উনি কি প্রশ্ন করবেন এবং কোন বক্তার কাছে প্রশ্ন রাখবেন সেটা সম্পূর্ণ ওনার উপর ডিপেন্ড করছে। আপনি প্রশ্ন করার আগে আপনার নামটা একটু জানাবেন। আমার নাম মতিউর রহমান। আমি আমার প্রশ্নটা মুখার্জি বলতেই করবো। আমরা 80% মানুষ গ্রামে বাস করি, আর সেখানে এখনো পুরোপুরি বিদ্যুতের সংযোগ নেই, ইন্টারনেট একটা সমস্যা আছে। গভর্নমেন্ট যে যেটাকে আমরা ডিজিটাল এডুকেশন বলছি সেদিকে জোর দিচ্ছে, কিন্তু তার পরিকাঠামো নেই। আর এখন পর্যন্ত আমরা যেটা দেখে আসছি, বাচ্চারা শিক্ষার আগ্রহ হারাচ্ছে দিন দিন, যেহেতু বাড়িতে সেটা ওরা এখনো পর্যন্ত সেইভাবে শিক্ষা পাচ্ছে না। আর টিউশন পর্যন্ত বন্ধ, মানে কোচিং সেন্টারও বন্ধ 31 জুলাই পর্যন্ত আপাতত। এত কিছু ওইদিকে না গিয়ে গভর্নমেন্ট কি পারতো না কোনো নিয়ম কানুন বেঁধে দিয়ে প্রাইমারি থেকে বাদ দিয়ে আপার প্রাইমারি থেকে স্কুলগুলো স্টার্ট করতে? সত্যি আপনার প্রশ্নটা যুক্তিযুক্ত এবং খুব ভালো যে এই মুহূর্তে যে ডিজিটালাইজেশন করা হচ্ছে বা যেটা শহরে কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গ্রামের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা 100% ভুল। কারণ এটা সত্যি একটা দিন আনা দিন খাওয়া মানুষের উপর একটা বড় প্রেশার, এটা উচিত নয়। কিন্তু আমি একটা জিনিস আমার আলোচনার শুরুতেই আমি বলেছিলাম যে শিক্ষক সমাজকে, যারা জ্ঞানী গুণী সমাজ, শিক্ষক সমাজকে একটু এগিয়ে আসতে হবে। আজকে যে সকল স্কুল টিচার, কলেজ টিচার বা যারাই রয়েছে, তারা যেভাবে ক্লাস করুক না কেন তারা কিন্তু বাড়িতে থেকেই করছে। এই যে যাওয়া আসা, কলেজ যাওয়া আসা, স্কুল যাওয়া আসার যে কষ্টটা, সেটা কিন্তু সে পাচ্ছে না। অবশ্যই যে বিশ্রাম করছে এটা কিন্তু নয়, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমাকে সেকেন্ড সেম এখন তো পিসিসি, সিসিসি, জি এই 3টে কোর্স করাচ্ছি এবং থার্ড সেম থার্ড ইয়ার, তার মানে 8 ঘন্টার বেশি সময় কিন্তু আমার প্রত্যেকদিন লাগছে। তাহলে বিশ্রামে আছে এরকম নয়, তবে বাড়িতে সে ঠিক কাজটা করছে। এবার আমার যে আপনার প্রশ্নের উত্তরে যে সলিউশন, অতিরিক্ত সময় আরো লকডাউন উঠলে প্রত্যেকটা টিচারকে তাদের দেওয়া উচিত, যাকে বলে রিমিডিয়াল টিচিং। অর্থাৎ ক্লাস যা হচ্ছে হচ্ছে, কারণ নেক্সট ইয়ার তো নেক্সট পড়াশোনা হবে, তাহলে পিছনের ইয়ারের পড়াশোনাগুলো ছাত্রদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তাহলে ওনাকে রিমিডিয়াল টিচিং দিতে হবে এবং এই রিমিডিয়াল টিচিং এর মাধ্যম দিয়ে তাকে রিকভারি করতে হবে। কারণ আমার নিজের আজকে ভাইবোন বাড়িতে এসে আমি দেখলাম যে সে আজকে তাদের জ্যামিতি রয়েছে, কিন্তু আজকে সে সেমি সেন্টিমিটার এবং চাঁদার ব্যবহার, স্কেলের ব্যবহার পারছে না, কিন্তু ফাইভে আছে এগুলো। তাহলে পারছে না কেন? তার কারণ হলো কি, সেই জায়গাটা পড়ায়নি। স্যার যেটা বললেন যে অঙ্ক বিষয়, বিজ্ঞান বিষয় এগুলো বোঝানো যায় না বা স্যাটিসফাইড হয় না। তাহলে আমি নিজের ভাইবোনকে আমি দেখলাম যে সে বলছে এটা কি,
চাঁদাটা কি, এটা কি ব্যাপার, কিন্তু 5 কিন্তু আছে। তাহলে এর কি হবে? এ তো শুরুতে, অর্থাৎ মাটির বাড়ির উপর কখনো পাকা বাড়ি হয় না। তাহলে 6 এ তো বীজগণিত আরো কঠিন অঙ্ক আসবে, তখন কি হবে? শুধু অঙ্ক না, সব বিষয়। তাহলে আমার মতে বলে যে শিক্ষক সমাজকে একটা অতিরিক্ত দায়িত্ব নিতে হবে, তাকে স্বেচ্ছাসেবার মতো তাকে এগিয়ে এসে প্রত্যেকটা ছাত্র কি করে যে ব্যাড ইফেক্ট থেকে গুড ইফেক্টে আসে এবং তার এই কোভিড-19 তার জীবনে বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য অতিরিক্ত টাইম দিয়ে তাদেরকে রিকভারি করতে হবে। করোনা ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেককে ইফেক্ট করেছে, সে যেই প্রান্তের লোক হোক, যে শ্রেণীর লোক হোক। আমার মতে উচিত যে প্রত্যেকটা শিক্ষক তারা এগিয়ে আসুক, শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এগিয়ে আসুক এবং শিক্ষা অনুরাগীরা এগিয়ে আসুক এবং এই সব রিকভারিতে তারা যেন ভাগ রাখে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারেই শেষ। তবে আমার বাম দিকে এবং ডান দিকে যে বক্তা রয়েছেন তাদের যদি কিছু বলার থাকে। আসলে আমাদের আশঙ্কা করানো আবহাওয়াকে সম্পাদ করে আমার দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা, বিদেশও তাই। এবং এই আবহাওয়াকে কেন্দ্র করে একটা জিনিস আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, আমার দেশের অর্থ, সামাজিক, সাংস্কৃতিক সব দিকের আমূল পরিবর্তন হতে যাচ্ছে। এগুলো আমি দৃষ্টিপাত করতে চাইছি না। শিক্ষার ক্ষেত্রে অশনি সংকেত, কারণ আমরা সকলেই জানি, আমরা এই মাস্টারমশাই বলছিলেন এবং অধ্যাপক শুভবাবু বলছিলেন যে স্কুল কক্ষে গোটা ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রিত হয় বা তৈরি হয়। এখানে ইঞ্জিনিয়ার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, ভালো কৃষক তৈরি হয়, সেনা তৈরি হয় স্কুল কক্ষ থেকে। আর টেলার কমিশনে একই কথা বলেছিলেন যে সর্ববৃহৎ ভাবে একটা সামাজিক জীব হিসেবে সমৃদ্ধ হতে এবং একটা মূল্যবোধযুক্ত শিক্ষা অর্জন করতে স্কুল ব্যবস্থা বা বিদ্যালয় ব্যবস্থা কোনো বিকল্প নেই। এবং শিক্ষকের দ্বারা শিক্ষা ছাড়া সেই আমাদের সেই বৈদিক যুগ থেকে কোনো ভালো শিক্ষা হতে পারে না। কিন্তু এই করোনা আবহাওয়াকে কেন্দ্র করে আমরা অদ্ভুত ভাবে, এটা সকলেই বুঝবেন, যে অনলাইনে যে শিক্ষাটা শুরু করতে আমরা বাধ্য হয়েছি, এটাকে একটা রিহার্সাল হয়ে থাকবে না, এটাকে একটা রিহার্সাল নয়। গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ চাইছে বিদ্যালয় ব্যবস্থাকে ধ্বংস করে অনলাইনের মাধ্যমে একটা সিন্ডিকেট তৈরি হবে বিভিন্ন জায়গায়, অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চলবে। সেই কারণে পৃথিবীর আর্থসামাজিক কারণে সেই দিকে প্রলুব্ধ হচ্ছে। এবং আরেকটি আসলে সংকেত আমরা দেখছি আশ্চর্যজনক ভাবে, এটা শিক্ষার যে বেসরকারীকরণ, মানে ধারাবাহিক বেসরকারীকরণ, মানে কোনো মানে সরকার পুষ্ট বিদ্যালয় থাকবে না সেই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়। এটাও একটা অশনি সংকেত। কারণ আমরা সকলে জানি একজন ইংরেজি জানা সাধু, নামটা বলে শ্রী শ্রী রবিশঙ্কর, জয়পুরে গিয়ে হঠাৎই বললেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের বদ্ধ করে দেওয়া সমীচীন, কারণ সেখানে উগ্রপন্থী তৈরি হয়, নকশাল তৈরি হয়। এই কথাটি রবিশঙ্করের করোনা আবহে 2-4 দিন আগে বলে এলেন, এমনি এমনি বলেননি, তাকে বলানো হয়েছে। এবং এটাকে লং করে দেওয়া হয় অনলাইনে শিক্ষা ব্যবস্থা, তাহলে একদিন এটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, সেই আদলটার আমূল পরিবর্তন ঘটে যাবে। তাহলে এটাও একটা ভয়ঙ্কর দিক হবে। তাই আমরা আশা করব করোনা বিদায় নেবে, পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আমার ভারতবর্ষ, আমার বাংলায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং যে বিদ্যায়তনগুলোতে আমরা পড়েছি, যে বিদ্যায়তনগুলোতে আমরা পড়াচ্ছি, এবং ছাত্ররা হচ্ছে বিদ্যায়তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেই ছাত্র ছাড়া একটা মৃত স্থানে পরিণত হয়েছে আমাদের বিদ্যায়তনগুলি। করোনা যা, ছাত্রছাত্রীরা স্কুলে ফিরে আসুক, শিক্ষকরা তাদের সাথে মুখরিত হয়ে বিদ্যা দান করুক, এটাই স্বাভাবিকতা। আর করোনা চলে যাওয়ার পরেও যদি অস্বাভাবিকতায় থেকে যায়, আমাদের রেস থেকে যায়, এই যে শিক্ষাটা চলছে অনলাইনে ইত্যাদি মূল্যায়ন ব্যবস্থায়, কিংবা সিলেবাসকে ছোট্ট করে দেয়া, একাডেমিক ইয়ারকে ছোট্ট করে দেয়া, এটা কিন্তু সুখকর নয়, এটা কাম্য নয়। ধন্যবাদ।
শেষের দিকে মুখার্জি বাবুর একটি প্রশ্নের উত্তর দিতেই হয়। উনি বলেছেন, মানে প্রসঙ্গক্রমে হয়তো বেরিয়ে গেছে নো স্কুল নো ফিস। এটা রাজনৈতিক কথা, এটা বাস্তব কথা হওয়া উচিত নয়। ভারত সরকারের অনেক দপ্তর আছে যে কোনো কাজ করে না, তারা কিন্তু টাকা ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় যদি এটা করা হয়, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা উদ্যোগ বলছে, এটা হচ্ছে রাজনৈতিক গন্ধ আছে, যারাই করুক না কেন। কারণ যদি ধরেই নো স্কুল নো ফিস, তাহলে ইন্ডাস্ট্রি যারা কর্মী আছে তাদের স্যালারিটা কে দেবে? তাহলে কর্মচ্যুতি ঘটবে। যে ভারতবর্ষ কাউকে কাজ দিতে পারে না, সে আবার কাজ কেড়ে নিতে পারে। তাহলে এটা বাস্তবসম্মত নয়। এ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। কারণ পৃথিবীর কোন দেশই শুধু সরকারি ব্যবস্থাপনায় কোনো কিছুই চালাতে পারে না। উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে প্রয়োজনীয়তার ভিত্তিতে বেসরকারীকরণ তৈরি হয়েছিল, হবে, চলবে, এটাই স্বাভাবিক। এ জায়গায় দাঁড়িয়ে বলবো, আইনের কচকচানি থাকবে, আমাদের অনেক বকবকানিও থাকবে, কিন্তু মানুষকে এই সময় বুঝতে হবে সবাই আমরা একটি যুদ্ধের মধ্যে আছি, কেউ প্রথম সারি, কেউ শেষের সারি। এই সময় আমার আবেদন থাকবে, ডাক্তার পুলিশ যেমন সামনের দিকে সারিতে যুদ্ধ ঘোষণা করেছে, স্যারের সঙ্গে একমত, আমরা যারা শিক্ষক, আমরা যারা শিক্ষানবিক, আমরা সমাজে যারা ভালো মানুষ নিজেকে মনে করি, আমাদেরও এই যুদ্ধে সামিল হতে হবে। শুধু মানুষগুলোকে শারীরিকভাবে বাঁচিয়ে রাখার জন্য নয়, মানসিকভাবে। আমার অভিজ্ঞতায় দেখছি প্রতিদিন প্রচুর ছেলে মেয়ের সঙ্গে কথা হয়, তারা মানসিক বিকারগ্রস্ত হয়েছে। গ্রাম বাংলায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তাদের নতুন দিশা দিয়েছে, শয়ে শয়ে প্রাণও যাচ্ছে, তাদের মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের উচিত একেবারে টপ টু বটম সব জায়গায় পৌঁছে সব লেভেলের শিক্ষাবিদদের, শিক্ষারানীদের নিয়ে ছোট ছোট আলোচনা টেবিল তৈরি করে, একটি জিস্ট তৈরি করে এই সময়ে রিমেডি দেওয়া, সলিউশন বলা, তাহলে দেশ অন্যদিকে হাঁটছে। স্যার একটি কথা বলছিলেন, যেহেতু কর্মচ্যুতি ঘটছে, মেশিন, মানুষ এখন মেশিনে পরিণত হচ্ছে, একজন 100 জনকে পড়াবো। স্যার এটা আজকের ভাবনা, আজ থেকে 10 বছর আগে চলুন, যখন স্মার্ট ক্লাস সিস্টেম হচ্ছে, সেই দিনই ভাবনাটা ছিল যে কর্মসংস্থান যেহেতু আমরা সরকার দিতে পারে না, তাই একটি বিদ্যালয়ে 8 সোশ্যাল ডিস্টেন্স যাই থাক না কেন, আমাদের মনের ডিস্টেন্স যেন না বাড়ে, আমরা যাতে সকলেই সুস্থ থাকি, ভালো থাকি, এবং আমরা আগামী প্রজন্মে যারা কারিগর, তারা ভালো কারিগরের পরিচয় দিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার বাম দিকে সর্বশেষ কোনো বক্তব্য রয়েছে? আজকের সামগ্রিকভাবে বলতে গেলে যে আলোচনা, এই আলোচনা যেন একটা নয়, যেন হাজারটা হোক। কারণ এই আলোচনা সত্যি যুগান্তকারী আলোচনা, এবং জাগরণ বাংলা প্রথম করলো। আমি চাইবো যে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া এটার জন্য এগিয়ে আসুক, বুদ্ধিজীবী মানুষ এগিয়ে আসুক। অর্থাৎ স্মার্টফোন যেমন আমরা ব্যবহার করি, স্মার্টলি যেন আমরা সলিউশনটা যেন বের করতে পারি, তার সলিউশন আমরা দিই। দ্বিতীয় হলো যে স্যার কি আমি বলবো যে এটা ছিল বেসরকারি স্কুলের সামনে কয়েকজন অভিভাবকের মতামত, সেটা আমি সাপোর্ট করিনি। আমি জাস্ট শুধু তুলে ধরলাম যে তারা লিখেছে নো স্কুল নো ফিস, মানে আমি সেটা সাপোর্ট করবো না। কেন করবো? কারণ আপনারা অসংখ্য বেকার ছাত্র শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখছেন। এবং আমি নিজে পড়াশোনা কলেজের আগে আমি নিজে বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, আমি বুঝেছি সেখানে আমার পড়াশোনা সেই বেসরকারি সেন্টারই বাঁচিয়েছে। কারণ সেখান থেকে পড়ার টাকা পেয়ে আমি কলেজকে দিয়েছি, ইউনিভার্সিটিকে দিয়েছি, গবেষণা ক্ষেত্রে করেছি। তাহলে এতে কোনো মতে আমি সাপোর্ট করবো না। তবে অতিরিক্ত পড়ার ইচ্ছে থাকে যে আমার ছেলেটা ভালো স্কুলে পড়াবো, হ্যাঁ, যেমন বহরমপুরে বিভিন্ন স্কুল আছে বেসরকারি, এই যে ইচ্ছেটাকে যেন ভেঙে না দেওয়া হয়, তার জন্য আমি পরামর্শটা দিলাম যে সেটা যদি একটু তাদের হাতে নাগালে থাকে। কারণ সব মা বাবাই নিজে না খেয়ে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ দর্শকদের এবং আমার প্রত্যেক বক্তাদের, তাদের সময় আমাদের সঙ্গে অতিবাহিত করলেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।